আমরা নাম্বার ঠিক মিডলে যায় শুরুতে হচ্ছে এই পাশে ইনটু দিয়ে এই পাশে চলে আসবে না আর তুই দিয়েছিস ওটা ওকে ঠিক আছে কথা বলে আপু হ্যালো এভরিওয়ান রেডি ইয়েস 3 2 1 এন্ড অ্যাকশন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আমি ঐশী আপু আজকে চলে আসলাম আরেকটা ক্লাস নিয়ে এবং আজকের ক্লাসটা কিন্তু তোমাদের জন্য খুব 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 বেশি ইম্পর্ট্যান্ট কেননা আজকে আমরা পড়বো হচ্ছে প্রিপোজিশন সো প্রথমত যখন আমরা ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে পড়াশোনা করি তখন অলরেডি মনের মধ্যে একটু ভয় কিন্তু কাজ করে সো এবং তার মধ্যে প্রিপোজিশন হচ্ছে আরও একটা ভয়ানক একটা টপিক আমাদের সবার জন্য ছোট থেকে বড় সবার কাছেই কিন্তু প্রিপোজিশন বেশ ভয়ানক লাগে সো আজকে আমরা ট্রাই করব প্রিপোজিশনের যত কনফিউশন এবং তোমাদের যত রকমের ভয় সব দূর করে দেওয়ার সো আজকে আমাদের ক্লাসটা থাকবে দেখতেই পাচ্ছ আমাদের ক্লাসের টপিক হচ্ছে প্রিপোজিশনের জাদুর খেলা দ্যাট ইজ আমরা প্রিপোজিশন নিয়ে আজকে একদম বেসিক টু প্রো সব পড়া কমপ্লিট করব এবং আমরা ট্রাই করব যে তুমি এখন ক্লাস 7-এ পড়তেছো বাট এই পড়াটা যেন শুধু ক্লাস 7-এ না তুমি যতই বড় হও না কেন ক্লাস 8 9 10 দেন কলেজ দেন ইউনিভার্সিটি অ্যাডমিশন যে কোনো ক্ষেত্রে যেন তোমাকে এই প্রিপোজিশনের ক্লাসটা অনেক হেল্প করে সো আজকে আমরা আর দেরি করব না আমরা আজকে পড়াশোনা শুরু করে দিব সো চলো আমরা পড়াশোনা শুরু করে দিই আর পড়াশোনা শুরু করার আগে একটু আমরা আমাদের মাস্টার বুকটা নিয়ে কথা বলবো আমি দেখতে পাচ্ছি যে ফেসবুকে সবাই অনেক পোস্ট দাও যে তোমরা মাস্টার বুক পেয়ে খুবই খুবই হ্যাপি এবং তোমাদের হ্যাপিনেস দেখে আমিও খুব বেশি হ্যাপি ফিল করি সো আমাদের মাস্টার বুক কিন্তু অলরেডি তোমরা পেয়ে গেছো এবং আমরা অলওয়েজ সাজেস্ট করি যে যখন তুমি পড়াশোনাটা করবা তোমার আসল বই বা তোমার পাঠ্যপুস্তকের পাশাপাশি আমাদের ক্লাসগুলো এবং আমাদের মাস্টার বুকটা কিন্তু পাশাপাশি রেখে পড়তে হবে তাহলে কিন্তু ইনশাল্লাহ তোমার রেজাল্ট অনেক ভালো হবে এবং প্রতিটা টপিক খুব ভালো মতো বুঝতে পারবে সো মাস্টার বুক নিয়ে একটু কথা যদি বলি যে মাস্টার বুকটা আসলে কীভাবে পড়তে হয় সেটা নিয়ে একটু জাস্ট বলবো তারপর আমরা ক্লাস শুরু করে দিব সো মাস্টার বুক পড়ার একটা পদ্ধতি আছে আমাদের 10 মিনিট স্কুলে সেটা হচ্ছে MAP বা ম্যাপ পদ্ধতি হোয়াট ইজ ম্যাপ ওকে ম্যাপের M ফর হচ্ছে মাস্টার A ফর অ্যাপ্লাই এবং P ফর হচ্ছে প্রুভ সো আমরা দেখতে পাবো যখন তোমরা মাস্টার বুকটা খুলবা প্রথম একটা পার্ট থাকে যেটা হচ্ছে মাস্টার সো মাস্টার হচ্ছে ওই পার্টটা যেখানে তোমার প্রতিটা টপিক খুব ভালো মতো অ্যানালাইসিস করে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং অ্যাপ্লাই হচ্ছে ওই পার্টটা যেখানে মেইনলি এমসিকিউগুলো থাকে সো তোমরা দেখবা তোমাদের মাস্টার বুকে অনেক অনেক এমসিকিউ আছে প্রতিটা সাবজেক্টেরই হিউজ এমসিকিউস যেগুলো তোমরা কি করবা সলভ করবা বুঝে বুঝে সলভ করবা এবং লাস্টে তোমাদের কি করতে হবে তোমরা এতক্ষণ যে পড়াশোনা করলা প্রথমে বুঝলা তারপর এমসিকিউ সলভ করলা এখন তোমাদের ক্রিয়েটিভ কোয়েশ্চেন বা সৃজনশীল প্রশ্ন হচ্ছে গিয়ে সলভ করতে হবে একই সাথে নিজেকে নিজে টেস্টও করতে হবে যে আমি এটা পারছি নাকি পারছি না সো এই তিনটা জিনিসই যদি তুমি দেখো মাস্টার অ্যাপ্লাই এবং প্রুফ এই তিনটা জিনিসকে একত্রে আমরা বলি হচ্ছে ম্যাপ পদ্ধতি তুমি যদি আমাদের ক্লাসগুলোর পাশাপাশি তোমার পাঠ্যপুস্তক এবং মাস্টার বুকের MAP পদ্ধতি অনুসরণ করে পড়াশোনা করো ইনশাল্লাহ আমরা ভরসা রাখি যে তোমার রেজাল্ট খারাপ হওয়ার কোনো চান্সই নেই সো লেটস গো দেন আমরা কথা বলি 10-10 নিয়ে তোমরা অলরেডি সবাই অনেক অনেক এক্সাইটেড আমরাও খুব বেশি এক্সাইটেড এবং আমরা চাই যে তোমরা 10-10-এর একদম বেস্ট ইউজটা তোমরা করো 10-10 হচ্ছে একটা 24/7 ডাউট সলভার যেখানে তুমি যে কোনো টপিক সার্চ দিয়ে পড়তে পারবা সাপোজ তুমি পড়ছো এবং একটা টপিক তুমি বুঝতে পারতেছো না সো হোয়াট ইউ ক্যান ডু তুমি হচ্ছে গিয়ে এই জিনিসটা 10-10-এ বলবা যে আমি ক্লাস 7-এ পড়ি তুমি আমাকে এই টপিকটা বুঝিয়ে দিতে পারো কি না সো তখন কিন্তু সে তোমাকে সুন্দর করে খুবই ইজিলি সবগুলো টপিক বুঝিয়ে দিবে সো এই জিনিসটা তোমাদের পড়াশোনার ক্ষেত্রে অনেক অনেক হেল্প করবে যে কোনো টপিক যে কোনো থিওরি সো 10-10-এ তোমরা আজ করতে পারবা তো এখন আমরা রিয়েল পড়াশোনায় সরে যাব সো রিয়েল পড়াশোনা শুরু করার আগে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে প্রিপোজিশন নিয়ে কিন্তু অলরেডি আমাদের ক্লাস হয়ে গেছে আমাদের যারা ব্যাচের স্টুডেন্ট তারা কিন্তু অলরেডি তোমরা প্রিপোজিশনে ক্লাস করেছো বাট আজকে আমরা আবারও প্রিপোজিশনটা পড়াচ্ছি বিকজ ইট ইজ অ্যাকচুয়ালি কোয়াইট ইম্পর্ট্যান্ট অ্যান্ড অলসো ইট ইজ কোয়াইট ডিফিকাল্ট তোমাদের এইজের জন্য প্রিপোজিশনটা একদম একবারে গ্র্যাস্প করে ফেলাটা একটু টাফ যে কারণে কিন্তু আমরা এটাকে আবার পড়বো আজকে সো আবার যদি পড়াশোনা শুরু করি তো প্রিপোজিশনের প্রথম যে পার্টটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রিপোজিশন বলতে আমরা কি বুঝি প্রিপোজিশন মানে কি প্রিপোজিশনের মানে হচ্ছে তুমি যদি বাংলা ব্যাকরণে ভালো হও তাহলে প্রিপোজিশনের বাংলাটা হচ্ছে অব্যয় প্রিপোজিশনের বাংলা কি হবে বাংলাটা হবে হচ্ছে অব্যয় অব্যয় আমরা কিন্তু বাংলা ব্যাকরণে পড়ে থাকি যেমন হতে থেকে চেয়ে তারপরে মনে করো যে
এ ধরনের কিছু ওয়ার্ড থাকে যেগুলো হচ্ছে অব্যয় হিসেবে কাজ করে। তো ইংলিশে প্রিপোজিশনকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি, কিভাবে সংজ্ঞায়িত করতে পারি একটু দেখি। যে ওয়ার্ড সাধারণত একটি নাউন বা প্রোনাউনের আগে বসে, কিসের আগে বসে? নাউন বা প্রোনাউনের আগে বসে, সেই নাউন বা প্রোনাউনের সাথে বাক্যের অন্য ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে। এবং সম্পর্কটা কিভাবে স্থাপন করে? স্থান, দিক, সময় ইত্যাদি দেখায়, তাকে প্রিপোজিশন বলে। তাহলে আমরা কয়টা টপিক পাইলাম এখানে? আমরা এখানে 3টা পয়েন্ট পাইলাম। প্রথমত, নাউন বা প্রোনাউনের আগে বসবে এবং নাউন বা প্রোনাউনের আগে বসে সেই নাউন বা প্রোনাউনেরই কি করবে? নাউন বা প্রোনাউনের সাথে বাক্যের অন্য ওয়ার্ডের একটা সম্পর্ক স্থাপন করবে। আর থার্ড পয়েন্ট হচ্ছে কীরকম সম্পর্ক স্থাপন করবে? সময়, দিক বা হচ্ছে স্থান। তাহলে এই জিনিসটাকে বলা হচ্ছে প্রিপোজিশন। এখন এইভাবে প্রিপোজিশনে যদি তুমি সংজ্ঞাটা পড়ো, তুমি কিছুটা বুঝবা, বাট অ্যাকচুয়ালি 100% বোঝা যাবে না, কারণ প্রিপোজিশন আসলে খুব বড় একটা টপিক। এটা আমাদেরকে অনেক অনেক বেশি এক্সাম্পল দিয়ে পড়তে হবে, এবং আজকের ক্লাসটা কিন্তু মেইনলি আমরা এক্সাম্পল বেসিসেই পড়বো। ওকে, সো একটু আমরা একটা এক্সাম্পল দেখবো। এখানে ধরো লেখা আছে যে তাহমিদ ইজ ইন দ্য রুম। তাহমিদ কোথায় আছে? রুমে আছে। এখন আমি যদি এই ইনটা, মনে করো এই ইনটা আমি যদি না দিই, তাহলে কি হতো? তাহমিদ ইজ দ্য রুম। কি হতো? তাহমিদ ইজ দ্য রুম। তাহমিদ কি রুম? না, তাহমিদ রুমের ভিতরে আছে। তাহলে এই যে মধ্যে থাকা, ভেতরে থাকা, এটাকে আমি কোন ওয়ার্ড দিয়ে বুঝতে পারছি? ইন দিয়ে। এবং ইনটা কি? ইনটা হচ্ছে একটা স্থান বোঝাচ্ছে, এবং এই ইনটা দিয়ে আমরা তাহমিদ, যে হচ্ছে একটা নাউন, আমরা জানি যে কোনো কিছু নামকে কি বলা হয়? যে কোনো কিছু নামকে বলা হয় হচ্ছে নাউন। তো তাহমিদ একটা মানুষের নাম, সে হচ্ছে আমাদের নাউন, এবং সে কোথায় আছে? রুমে। তার যে স্থানটা, তার যে অবস্থানটা, এটা আমরা কোন ওয়ার্ডটা দিয়ে বুঝতে পারছি? ইন দিয়ে। তো আমাদের প্রিপোজিশন এখানে কোনটা? তাহমিদ ইজ ইন দ্য রুম, এখানে প্রিপোজিশন হচ্ছে ইন। ঠিক আছে, এখন আমরা দেখব যে এই যে একটা পার্ট আছে, মোটামুটি এই ছবিটা দেখে তুমি প্রায় কতটা? তুমি প্রায় 9টা প্রিপোজিশন খুব ইজিলি ভালো মতো বুঝতে পারবা। সো একটু ভালো মতো খেয়াল করলে দেখবা যে প্রথম যে ছবিটা, সেখানে একটা বাচ্চা একটা বলের পেছনে আছে, এবং সেখানে লেখা আছে বিহাইন্ড। তার মানে তুমি যদি কোনো কিছুর পিছনে দাঁড়িয়ে থাকো, তুমি কি বলবা? বিহাইন্ড। ধরো আমি বললাম আমি ওয়ালের পিছনে দাঁড়িয়ে আছি, আমি কি বলবো? আই অ্যাম বিহাইন্ড দ্য ওয়াল, আই অ্যাম স্ট্যান্ডিং বিহাইন্ড দ্য ওয়াল। এই যে বিহাইন্ড মানে কি? বিহাইন্ড মানে হচ্ছে পিছনে। সো এটা আমরা এখানে লিখে দেই, বিহাইন্ড মানে পিছনে। আচ্ছা, আমরা রেড কালারটা নেই, বিকজ এখানে রেডটা ভালো ফুটবে। আর তারপরে ছবিটা আমরা দেখব যে দুইটা বলের মাঝে একটা বাচ্চা বসে আছে, এটাকে আমরা কি বলবো? বিটুইন। বিটুইন মানে কি? বিটুইন মানে হচ্ছে মাঝে। দেন আছে একটা বলের সামনে বসে আছে, সামনে বসে থাকাকে আমরা কি বলি? ইন ফ্রন্ট অফ। সামনে হচ্ছে ইন ফ্রন্ট অফ। এগুলো কিন্তু সবগুলোই প্রিপোজিশন। দেন বলের ওপরে, এটাকে আমরা কি বলবো? অ্যাবাভ। তাহলে উপরে বলতে গেলে কোনটাকে বুঝাবো আমরা? অ্যাবাভ। আচ্ছা, তারপরে আছে হচ্ছে একটা বক্সের ভেতরে। ভেতরে বললে কি হয়? ইন। এটা কিন্তু একটু আগে আমরা দেখলাম যে কি ছিল? রুমের ভিতরে ছিল, তাই আমরা ইন বলেছি। এরপরে আছে একটা বলের নিচে, দ্যাট ইজ আন্ডার। তাহলে আন্ডার বললে আমরা কি বলবো? আন্ডার বোঝাতে গেলে আমরা বলবো নিচে। এরপরে আছে একটা বলের পাশে বসে আছে, পাশে বসে থাকাকে আমরা বলবো বিসাইড। তাহলে কিন্তু দেখো খুব ইজিলি আমরা কিন্তু ছবি দিয়ে প্রিপোজিশনগুলো খুব ভালো মতো বুঝতে পারবো। দেন মনে করো তুমি পাশে বসে নেই, বাট একটু কাছে বসে আছো, সেটাকে আমরা কি বলতে পারি? নেয়ার। তো নেয়ারকে আমরা কি বলবো? নেয়ারকে আমরা বলবো কাছে। আচ্ছা, এটা একটু লেখাটা একটু বাজে হয়ে গেছে, বাট নেয়ার মানে হচ্ছে কাছে। আর একদম বলের ওপরে তুমি যদি কি করো? স্পর্শ করে রাখো, দ্যাট ইজ অন। অন মানে হচ্ছে উপরে, বাট এই অন আর অ্যাবভের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। অন এবং অ্যাবভের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। অন হচ্ছে যেখানে তোমার টাচ থাকবে, বা মনে করো স্পর্শ থাকবে, যেখানে স্পর্শ থাকবে। আর অ্যাবভ হচ্ছে, একটু যদি ছবিটা খেয়াল করো, অ্যাবভে কিন্তু এখানে কোনো স্পর্শ হচ্ছে না দুইটা জিনিসের মধ্যে। অ্যাবভ হচ্ছে স্পর্শ থাকবে না।
তাহলে অন এবং অ্যাবাভ এই দুটাই উপরে বোঝায়, বাট দুইটার মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। সেটা কি, অ্যাবাভের ক্ষেত্রে তোমার এই যে এটা হচ্ছে অ্যাবাভ এবং এটা হচ্ছে অন। আমি বললাম যে দ্য স্কাই ইজ অ্যাবাভ আওয়ার হেডস, তাহলে কি আকাশ আমাদের মাথার উপরে। এখন আকাশ কি মাথা ছুঁয়ে আছে? না, যেহেতু মাথা ছুঁয়ে নাই তাই সেটা হচ্ছে অ্যাবাভ। আর আমি বললাম দ্য কাপ ইজ অন দ্য টেবিল, এখন কাপ কি টেবিলের উপর ভাসতে থাকবে? ভাসতে তো থাকবে না। কাপ কিভাবে থাকবে? কাপ হচ্ছে টেবিলের উপরে লেগে থাকবে, স্পর্শ করে থাকবে। এই যে স্পর্শ করে থাকা এটাকে বলা হয় হচ্ছে অন। আর যদি একটু উপরে থাকে, কোনো স্পেস থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো? অ্যাবাভ। তাহলে অ্যাবাভ আর অনের মধ্যে যে কনফিউশন সেটা আই গেস আমরা বুঝতে পেরেছি। আর বাকিগুলো তো খুবই ইজি, আমি আবার একটু রিক্যাপ করে দিচ্ছি। বিহাইন্ড মানে পেছনে, বিটুইন মানে মাঝে, ইন ফ্রন্ট অফ সামনে, অ্যাবাভ উপরে বা টাচ করবে না, ইন হচ্ছে ভিতরে, আন্ডার হচ্ছে নিচে, বিসাইড পাশে, নিয়ার কাছে, এবং লাস্টে অন মানে হচ্ছে উপরে, বাট এখানে কি থাকবে? একটা টাচ থাকবে। ওকে, সো এখন আমরা পরের পার্টটায় যাচ্ছি। আশা করি তোমরা এই স্লাইডটা ভালো মতো বুঝতে পেরেছো। এই স্লাইডটা খুবই বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছে তোমার প্রিপোজিশন একদম বেসিক যে রুলটা সেটা। এখন পরের পার্টটায় যাই আমরা। পরের পার্টটা হচ্ছে তোমার আরেকটু এক ধাপ ওপরে যে প্রিপোজিশনগুলো আছে সেগুলোর জন্য। এখন এক ধাপ ওপরের যে প্রিপোজিশনগুলো আছে সেগুলোকে আমরা কিভাবে শিখতে পারি, সেগুলোকে শেখার জন্য আমরা একটু একটা ছবি এঁকেছি এখানে। এটা তোমরা তোমাদের মাস্টার বুকেও পাবা। সো এখানে আমরা দেখব যে মনে করো একটা রুম, হ্যাঁ, একটা রুম বা একটা টেবিল এরকম কিছু একটা। সো এইটার চারপাশে কিছু ঘটনা ঘটছে, এটা চারপাশে কিছু ঘটনা ঘটছে, এটার মধ্য দিয়ে কিছু ঘটনা ঘটছে। তো এই ঘটনাগুলোকে আমরা কিভাবে ইংলিশে লিখতে পারি যখন আমাদের প্রিপোজিশন ইউজ করতে হবে। সাপোজ আমি বললাম যে আমি কোনো একটা রুমের ভেতর ঢুকে বের হয়ে যাব, তাহলে এটাকে আমি বলবো হচ্ছে থ্রো। তারপরে মনে করো টু আর ফ্রম, হতে থেকে। টু মানে কি, ধর আমি বললাম আই ওয়েন্ট টু স্কুল ফ্রম ঢাকা, আমি স্কুলে গেলাম ঢাকা হতে। তাহলে ফ্রম হচ্ছে গিয়ে হতে, আর টু হচ্ছে গিয়ে কি, তুমি কোথাও একটা যাচ্ছ, মানে তোমার উদ্দেশ্যটা বোঝায় টু। আবার টুয়ার্ডসও বোঝায়। আর নিচে বোঝানোর জন্য আন্ডার, বেনেথ, ডাউন এগুলো আছে। আর যদি এমন হয় যে তুমি কোনো কিছু অতিক্রম করে গেছো, সাপোজ ইউ আর পাস্ট, ইউ হ্যাভ পাস্ট, কি বলা যায়, ধরো তুমি একটা স্কুল অতিক্রম করে গেলা, তখন তুমি বলতে পারো যে পাস্ট, মানে স্কুলটা অতিক্রম করে গেছো, PAST। আচ্ছা, এই জিনিসটা আমরা কিভাবে বুঝবো? এই জিনিসটা আমরা এই চিত্র দেখে এখন বুঝবো না, বিকজ আমাদের কাছে এখন কিছু এক্সাম্পল আছে। একদম সুন্দর করে এখানে আমাদের সবগুলো জিনিস বলা আছে, আমরা এখান থেকে একটা একটা করে পড়ব আর তার আগের স্লাইডে যেয়ে সেটা দেখব। প্রথম আমাদের এখানে বলা আছে ইন, ভেতরে স্থির বোঝালে। সাপোজ একটা রুমের মধ্যে একটা চেয়ার, এখন তুমি কি বলবা? দ্য চেয়ার ইজ ইন দ্য রুম, দ্য বয় ইজ ইন দ্য রুম। এই যে একটা রুমের ভেতরে একজন বা কোনো একটা বস্তু স্থির থাকা, এটাকে আমি কি বলবো? ইন। দেখো তো ইনটাকে তুমি এখানে পাও কি না? এই যে ইনকে আমরা এখানে পাচ্ছি। তাহলে এখানে পুরো রুমের মধ্যে কিছু একটা জিনিস স্থির হয়ে আছে, তাই এটাকে আমি কি বলবো? ইন। আচ্ছা, নেক্সট হচ্ছে ইনটু, গতিসহ ভেতরে বোঝালে। সাপোজ এখানে ইনটুটা কোথায়? এখানে ইনটুটা হচ্ছে গিয়ে, আচ্ছা ইনটুটা হচ্ছে মনে করো আমি বললাম যে আই হ্যাভ কাম ইনটু দ্যাট রুম, আই হ্যাভ কাম ইনটু দ্যাট রুম, তার মানে আমি ওই রুমের ভেতরে কি এসেছি। যখন আমি বলবো কাম ইনটু, দ্যাট ইজ আমি গতি নিয়ে ভেতরে ঢুকছি, আমার একটা স্পিড ছিল, সেই স্পিডটা দিয়ে আমি কি করেছি? রুমের ভেতর ঢুকেছি। এই জন্য এখানে কি হয়? ইনটু হয়। সো ইনটু মানে গতিসহ ভেতরে বোঝালে, আর ইন মানে হচ্ছে কোনো একটা জিনিস একটা রুমের মধ্যে স্থির অবস্থায় আছে। তারপর হচ্ছে টু আর ফ্রম। টু আর ফ্রম তো বললাম হতে থেকে। ছবিতে যদি খেয়াল করো, ছবির এইখানে আছে টু এবং এইখানে আছে ফ্রম। তুমি এখান থেকে এখানে গেলা, তাহলে তুমি কি বলবা? আই ওয়েন্ট টু দিস ফ্রম দিস। ধর আমি বললাম যে আই ওয়েন্ট ফ্রম স্কুল টু কি বলা যায়, মার্কেট। আমি স্কুল থেকে কোথায় গেলাম? মার্কেটে গেলাম। তাহলে যেখান থেকে যাচ্ছ সেটা হচ্ছে টু, মানে যেখান থেকে যাচ্ছ সেটা হচ্ছে ফ্রম, যেখানে যাচ্ছ সেটা হচ্ছে টু। মানে মেইনলি তুমি এটা অলওয়েজ ভাবতে পারো যে টু হচ্ছে গিয়ে অলওয়েজ তোমার উদ্দেশ্যটা বোঝায়, মানে তুমি এখন যেখানে যাচ্ছ। আর ফ্রম যেটা,
ফ্রম বোঝায় হচ্ছে তোমার যেই উৎস, মানে তুমি যেখান থেকে যাচ্ছ। একটা হচ্ছে যেখান থেকে যাচ্ছ, আরেকটা হচ্ছে যেখানে যাচ্ছ। যেখানে যাচ্ছ সেটা টু, যেখান থেকে যাচ্ছ সেটা হচ্ছে ফ্রম, হতে থেকে। আচ্ছা, দেন আছে বিলো। বিলোতে লেখা আছে বিচ্ছিন্নভাবে নিচে বোঝালে। একটু ছবিতে খেয়াল করলে আমরা দেখব যে বিলোটা আছে তোমার এইখানে, এবং বিলো বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে ঠিক অ্যাবাভের উল্টাটা। অ্যাবাভে আমরা কি পড়েছিলাম, যে মনে করো দ্য স্কাই ইজ অ্যাবাভ আওয়ার হেডস, যেটা আমাদের মধ্যে কি থাকবে না, কোনো টাচ থাকবে না, সেটা হচ্ছে অ্যাবাভ। এবং উপরে বোঝাবে, ওপরে বোঝাবে, কোনো টাচ থাকবে না, সেটা হচ্ছে অ্যাবাভ। বাট এমন যদি হয় যে নিচে কোনো কিছু আছে এবং টাচ করতেছে না, সেটা হচ্ছে গিয়ে কি বিলো। আমি বললাম দ্য ক্যাট ইজ বিলো দ্য টেবিল, দ্য ক্যাট ইজ বিলো দ্য টেবিল। এখন বিলো দ্য টেবিল কীভাবে হয়, কারণ সে তো টেবিলের নিচে লেগে নাই, সে টেবিলের নিচে কি করে আছে, বসে আছে। তাহলে অবশ্যই টেবিলের সাথে তার কোনো যদি টাচ না হয়, সেখানে আমরা কি বলতে পারবো, বিলো বলতে পারবো। সো এখানে এই জন্য লিখেছে বিচ্ছিন্ন, মানে কি কোনো টাচ হবে না। বিসাইড মানে হচ্ছে পাশে। বিসাইড মানে যে পাশে, সেটা কিন্তু আমরা এই ছবিটাতেও দেখেছিলাম। কোথায় দেখেছিলাম, এই যে দেখো এই ছবিটা ছিল যে বিসাইড, বলটার পাশে ছেলেটা ছিল, যে কারণে এটা কি হয়েছিল, বিসাইড বা পাশে। ঠিক এখানে ওই রকম দেখো, এই যে রুমটা, এটার পাশে বিসাইড, এবং বিসাইডের আরেকটা সিনোনিম আছে, দ্যাট ইজ নেক্সট টু। বিসাইড একটা সিনোনিম আছে, দ্যাট ইজ নেক্সট টু। এবং এই দুটো জিনিসকে দিয়ে সেম জিনিসই বোঝায়, সেটা হচ্ছে পাশে। আমি বললাম আই এম স্ট্যান্ডিং বিসাইড হিম, আমি তার পাশে দাঁড়িয়ে আছি। আমি আবারও বললাম আই এম স্ট্যান্ডিং নেক্সট টু হিম, মানে আমি তার পাশে দাঁড়িয়ে আছি। তাহলে বিসাইড আর নেক্সট টু দুইটা কিন্তু সেম জিনিস, এটা আমাদের একদমই ভোলা যাবে না, এবং দুইটা মানেই বোঝায় কি পাশে। ওকে, দেন আমরা দেখব ওভার। ওভার বলতে বোঝায় কোনো কিছু গতিসহ বিচ্ছিন্নভাবে ওপরে। তিনটা জিনিস, গতি থাকতে হবে, বিচ্ছিন্ন থাকতে হবে, উপরে থাকতে হবে। আচ্ছা, গতি মানে কি, একটা স্পিড থাকবে, তারপরে বিচ্ছিন্ন মানে কি, কোনো টাচ থাকবে না, আর ওপরে তো আমরা বুঝি। একটা সেন্টেন্স বানাও তো, দ্য প্লেন হ্যাজ ফ্লোন ওভার আওয়ার বিল্ডিং। তাহলে এই যে প্লেনটা, সেটা আমাদের বিল্ডিংয়ের উপর দিয়ে কি উড়ে গিয়েছে। তাহলে এই যে প্লেন, ওর একটা স্পিড ছিল, তাই না, অবশ্যই স্পিড ছিল। বাট প্লেনের কি আদৌ কোনো টাচ ছিল আমার বিল্ডিংয়ের সাথে, তাহলে তো বিল্ডিং আর থাকতোই না। তাহলে কি হলো, এখানে গতি থাকবে, এখানে একটা কি থাকবে, ডিস্টেন্স থাকবে, ওই বস্তুটার সঙ্গে আরেকটা যে নাউনের, সেইটার কি থাকবে, একটা ডিস্টেন্স থাকতে হবে, এবং লাস্টলি অবশ্যই উপরে থাকতে হবে। তাহলে এই তিনটা ক্রাইটেরিয়া যখন একসাথে পূরণ হবে, সেখানে আমরা কি দিতে পারি, ওভার। ছবিতে যদি খেয়াল করো, এই দেখো এখানে আছে অ্যাবাভ বা ওভার। অ্যাবাভ ওভার দুইটা একসাথে তুমি ইউজ করতে পারো, এটা ওই রকম কোনো কি বলে, ওরকম কোনো বাধ্যবাধকতা নেই যে অ্যাবাভ বা ওভার আলাদা কোনো কিছু। বাট যেখানে স্পিডের কথা বলবে বা গতির কথা বলবে, সেখানে ওভারটা ইউজ করা বেটার। সো অ্যাবাভ বা ওভার, সেটা কি দেখো তো বস্তুটার অনেক উপরে আছে, এবং এটা কিন্তু টাচ করে নাই, এই জন্য অ্যাবাভ বা ওভার দিয়ে বোঝায় গতিসহ বিচ্ছিন্নভাবে ওপরে কোনো কিছু থাকলে। দেন আছে থ্রো। থ্রোটা হচ্ছে, আমি যদি একটা সেন্টেন্স বলি প্রথমে, যে দেয়ার হ্যাজ বিন আ লট অফ থিংস হ্যাপেন্ড থ্রু আউট মাই লাইফ, বা কি বলা যায়, আই হ্যাভ বিন থ্রু দিস সিচুয়েশন, আই হ্যাভ বিন থ্রু দিস সিচুয়েশন। তার মানে কি, এই সিচুয়েশনের মধ্য দিয়ে আমি গিয়েছি। তাহলে এই যে থ্রো, থ্রো দিয়ে কি বোঝায়, কোনো কিছুর ভেতর দিয়ে যাওয়া, এবং এখানে লেখা আছে কোনো কিছুর ভেতর দিয়ে প্রবেশ করলে। ছবিতে যদি খেয়াল করো, এই যে একটা পয়েন্ট এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে, এটা কিন্তু কি থ্রো। এই দেখো এখান থেকে শুরু হয়ে এখানে গেছো, তার মানে কি তুমি পুরো রুমটা একেবারে কি অতিক্রম করছো, এইটাকে বলা হয় হচ্ছে থ্রো। এটাকে বলা হয় থ্রো, কোনো কিছুর ভেতর দিয়ে প্রবেশ করলে। ওকে, দেন আছে পাস্ট। পাস্ট মানে কোনো কিছু অতিক্রম করলে। ছবিতে খেয়াল করে দেখবো যে এই যে আই হ্যাভ পাস্ট দ্য রুম, এই দেখো এই যে পাস্ট দ্য রুম মানে হচ্ছে রুমটা অতিক্রম করে চলে আসা। এই দেখো রুমটা অতিক্রম করে চলে আসছে, এই জন্য এখানে লেখা হচ্ছে পাস্ট। দেন দেখব টুয়ার্ডস। টুয়ার্ডস এবং টু কাইন্ড অফ একই জিনিস বোঝায়, দ্যাট ইজ গন্তব্য। টুয়ার্ডস এবং টু দিয়ে গন্তব্য বোঝায়, এবং টুয়ার্ডস দিয়ে মেইনলি তোমার অনির্দিষ্ট গন্তব্যটা বেশি বোঝায়। সাপোজ আমি বললাম আই ওয়েন্ট টুয়ার্ডস হিম, মানে তুমি কারো দিকে যাচ্ছ, এই যে একটা দিক। সো টুয়ার্ড দিয়ে মেইনলি হচ্ছে তোমার কি বোঝায়, দিক বোঝায়।
লাস্ট আছে হচ্ছে অ্যারাউন্ড বা রাউন্ড, অ্যারাউন্ড বা রাউন্ড। রাউন্ড মানে কি বলো তো? রাউন্ড মানে হচ্ছে গোল। এখন আমি বললাম যে আমি কি করেছি, আমি হচ্ছে একটা রুমের পুরোটা চক্কর দিছি। এই যে চক্কর দেওয়াটা, সেটাকে বলা হয় হচ্ছে অ্যারাউন্ড বা রাউন্ড। ধরো আমি বললাম দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান। এটা খুবই একটা কমন একটা সেন্টেন্স, আমরা আজীবন এই সেন্টেন্স পড়ে আসছি। সো এখানে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, অ্যারাউন্ড হতে পারে, রাউন্ডও হতে পারে। এটা দিয়ে কী বোঝায় বলো তো? যে পৃথিবী কী করে, সূর্যের চারদিকে কি ঘোরে। এই যে চারদিকে ঘোরা বা যেটাকে আমরা বলি চক্কর দেওয়া, এটাকে কি বলা যায়? অ্যারাউন্ড বা রাউন্ড। ছবিতে যদি খেয়াল করো, এই পার্টটাকে যদি দেখো, এখানে কি দেখানো হয়েছে দেখো তো, অ্যারাউন্ড বা রাউন্ড। এটা দিয়ে বোঝানো হয়েছে পুরো রুমটা তুমি যদি এভাবে কি করো, একবার কি বলা যায়, চক্রাকারে ঘুরে আসো, সেটাকে আমি কি বলতে পারি? অ্যারাউন্ড বা রাউন্ড। নেক্সট আছে হচ্ছে প্রিপোজিশনস অফ টাইম। এখন আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে গেছি টিল নাও, যদি আমরা ক্লাসটা ভালো মতো করে থাকি, আশা করি এই পর্যন্ত প্রিপোজিশন নিয়ে আমাদের মোটামুটি একটা ধারণা হয়ে গেছে। এখন আমরা খুব স্পেসিফিক্যালি কিছু জিনিস পড়ব, যেগুলো আসলে তোমাকে কি করতে হবে, একটু বুঝে বুঝে অ্যান্সার করতে হবে। যেখানে সময় বুঝিয়েছে, এখানে দিক বুঝিয়েছে, এখানে স্থান বুঝিয়েছে, ছোট স্থান, বড় স্থান, স্পেসিফিক সময় বা হচ্ছে অনির্দিষ্ট সময়, এই জিনিসগুলো বুঝে বুঝে প্রিপোজিশনটা ইউজ করতে হবে আমাদের। এবং এই জিনিসগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাদের। তো এখন তো থাকবেই প্রিপোজিশন, এবং অ্যাটলিস্ট ইন্টারমিডিয়েট বা এইচএসসি পর্যন্ত অলওয়েজ প্রিপোজিশন থাকে সেকেন্ড পেপারে। তারপর যখন ভার্সিটি অ্যাডমিশনে যাবা তখনও থাকবে, যখন জব প্রিপারেশন নিবা তখনও থাকবে। সো ইটস অ্যাকচুয়ালি এভরিওয়্যার। সো আমরা চলো এখন একটু পড়াশোনা করব যে প্রিপোজিশনস অফ টাইম মানে সময় বোঝানোর জন্য আমি কোন প্রিপোজিশনগুলো ইউজ করতে পারি। প্রথমে যে প্রিপোজিশনটা আছে সেটা হচ্ছে অ্যাট। অ্যাট, সো অ্যাট দিয়ে যেটা হয়, কোনো একটা এক্স্যাক্ট টাইম বোঝায় বা কোনো উৎসব বোঝায়। দুইটা জিনিস খুব সুন্দর করে মাথায় রাখবা, এক্স্যাক্ট টাইম বা উৎসব। এক্স্যাক্ট টাইম মানে কি? একদম নির্দিষ্ট সময়। আমি বললাম আই উইল মিট ইউ অ্যাট 5 o'clock। অ্যাট 5 o'clock তার মানে কি? একদম কাটায় কাটায় 5টা বাজেই আমি তোমার সাথে দেখা করব। আবার আমি বললাম উৎসব নিয়ে যে দ্য পার্টি ইজ অ্যাট ক্রিসমাস, দ্য পার্টি ইজ অ্যাট ক্রিসমাস। তার মানে কি? ক্রিসমাসের যে দিনটা, যে উৎসবটা, ওই উৎসবটাই কি হবে? পার্টিটা হবে। তাহলে এই যে এক্স্যাক্ট টাইম এবং উৎসবের আগে অলওয়েজ কোন প্রিপোজিশন হবে? অ্যাট। ভেরি গুড। তাহলে আমরা নেক্সটটায় যাই, ইন। এখন প্রিপোজিশন অফ টাইমে ইনও বসে, এবং ইন বসে হচ্ছে কয়েকটা জিনিসের ক্ষেত্রে। সেটা বসে মাস, বছর, ঋতু, দিনের অংশের আগে। মাস, বছর, ঋতু, দিনের অংশ। আমি আবার বলি, মাস, বছর, ঋতু, দিনের অংশ। সো যদি মাস নিয়ে কথা বলো, উই গো অন ভ্যাকেশন ইন ডিসেম্বর। আমরা ডিসেম্বর মাসে কোথায় যাই? ভ্যাকেশনে যাই বা ছুটিতে যাই। তাহলে এই যে ডিসেম্বর, ডিসেম্বরকে একটা মাসের নাম, মাসের নামের আগে আমরা কি বসিয়েছি? ইন বসিয়েছি। দেন আমি বললাম বছর, যে আই ওয়াজ বর্ন ইন 2003। এই যে 2003, এটা একটা বছর না, একটা সাল না? এর আগে আমি কোন প্রিপোজিশন দিতে পারবো? এর আগে আমি দিব অবশ্যই ইন। যেমন হি ওয়াজ বর্ন ইন 2005, এখানে ইন বসেছে। দেন মনে করো ঋতু, আমি বললাম যে উই উইল মিট ইন সামার। আমরা সামারে কি করব? দেখা করব। সামার একটা ঋতুর নাম, এর আগে অবশ্যই ইন বসবে। দেন আমি বললাম দিনের অংশ হিসেবে, আমরা বলি না ইন দি আফটারনুন, তারপরে বলি ইন দ্য নুন, তারপরে এই যে ইন দি আফটারনুন, এটাকে বলা হয় হচ্ছে, এই যে আমরা যে ইন দ্য আফটারনুন ইউজ করি, ইন দ্য মর্নিং ইউজ করি, তারপরে ইন দ্য ইভিনিং ইউজ করি, এই অ্যাট ইভিনিং ইউজ করে, ওটা দিয়ে পরে বলবো। এই জিনিসগুলোকে বলা হয়, এটাতে ইন বসবে। ইন দি আফটারনুন, ইন দ্য মর্নিং, ইন দ্য নুন, এগুলো। বাট এখানে একটু তোমার জানতে হবে, সেটা হচ্ছে গিয়ে তোমার কি হয়, সাপোজ তুমি যদি দাটা যদি না দাও তাহলে কিন্তু অ্যাট বসতে পারে। ধরো অ্যাট নাইট, নাইটের আগে অলওয়েজ অ্যাট বসে। তো এইটা আবার একটু স্পেসিফিক কিছু জিনিস আছে, আমরা একটু পরে দেখবো ওগুলো, এখন জাস্ট বলে দিলাম। সো আমরা দেখতে পাচ্ছি মাস, বছর, ঋতু বা সিজন বা দিনের অংশের আগে অলওয়েজ কি হয়? ইন বসে। এখন পরেরটায় যাই আমরা, বাই।
বাইটা হচ্ছে গিয়ে মেইনলি সময়ে হেল্প করে। সময়টা কিভাবে, ধরো আমি বললাম যখন আমরা তোমাদেরকে হোমওয়ার্ক দিই তোমরা কি করো, তোমরা বলো না তোমার মাকে যে আমরা কি বিকাল 5টার মধ্যে হোমওয়ার্ক করে ফেলবো, বা মনে করো যে ক্লাস হচ্ছে 6:30টায়, তো তোমরা বলো যে 6টার মধ্যে করে ফেলবো। এই যে একটা সময়ের মধ্যে করে ফেলা, এটাকে ইংলিশে আমি কীভাবে বলতে পারি, এটাকে ইংলিশে আমি বলবো হচ্ছে বাই ইউজ করে। ধরো আমি বললাম আই উইল ফিনিশ দ্য হোমওয়ার্ক বাই 5 PM। এটার বাংলা হবে আমি বিকাল 5টার মধ্যে হোমওয়ার্ক শেষ করে ফেলবো। কাজটি কখন শেষ হবে তা বোঝানোর জন্য এই বাই দিয়ে মেনলি বোঝায় মধ্যে, বাই দিয়ে বোঝায় মধ্যে। এখন হচ্ছে ফর, আমি বললাম যে আই হ্যাভ বিন ডুইং দিস ফর 5 years। যেমন মনে করো আমি গত 5 বছর ধরে স্টুডেন্টদের পড়াচ্ছি, তাহলে হাউ উইল আই সে দ্যাট, আই অ্যাম টিচিং ফর 5 years, আই এম টিচিং ফর দি লাস্ট 5 years। এই যে ফর, এই ফরটা দিয়ে আমরা বোঝাচ্ছি কি, বাংলা যদি করো যে আমি গত 5 বছর ধরে পড়াচ্ছি, বা আমি গত 5 বছর ধরে একটা কাজ করছি, এই যে ধরে, এটাকে বলা হয়েছে ফর। দ্যাট ইজ সময়ের একটা পরিমাণ বোঝানোর জন্য ফর ইউজ করা হয়েছে। এখানে লিখেছে আই হ্যাভ নোন হিম ফর 3 years। আমি তাকে কত বছর ধরে চিনি, 3 বছর ধরে চিনি। আই হ্যাভ নোন হিম ফর 3 years। তাহলে আমরা বাই বুঝলাম যে সময়ের মধ্যে করা, আর ফর বুঝলাম যে একটা সময়ের পরিমাণ বোঝানোর জন্য ফর ইউজ করা হয়। এখন পরেরটায় যাই, সিন্স। সিন্স হচ্ছে গিয়ে মেইনলি সিন্সের যেই ইউজটা হয় সেটা মেইনলি হয়, যারা টেন্স ভালো পারো তাদের জন্য বলে দিই, সিন্সের ইউজ মেইনলি হয় হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আবার তোমার প্রেজেন্ট অথবা পাস্ট, এই দুইটাতে তোমার কি হয়, সবচেয়ে বেশি সিন্সের ইউজটা হয়ে থাকে কন্টিনিউয়াস টেন্স। সো যারা হচ্ছে এই টেন্স ভালো পারো, আশা করি অনেকেই অনেক ভালো পারো টেন্স, বিকজ তোমরা ক্লাস 7-এ পড়ো, সো অবভিয়াসলি ক্লাস 6 থেকে তো টেন্স পড়ে আসছো। সো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয়, এই তোমার সিন্স ইউজ করতে হয়। ধরো আমি বললাম যে একটা কাজ আরও 3 ঘন্টা আগে থেকে শুরু হয়েছে এবং এখনও চলছে, তাহলে ফর দিয়ে আমরা কি বুঝাতাম, ফর দিয়ে আমরা বুঝাতাম যে একটা কাজ গত 3 ঘন্টা ধরে হচ্ছে, দ্যাট ইজ ফর, যে দিস হ্যাজ বিন ডান ফর দি লাস্ট 3 hours, 3 ঘন্টা। বাট আমি যদি বলি যে 3 ঘন্টা ধরে হচ্ছে এবং এখনও চলতেছে, এটাকে আমি কিভাবে প্রকাশ করতে পারবো? ধরো আমি বললাম যে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, তার মানে কি সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সকালে বৃষ্টি শুরু হয়েছে, এখনও চলছে। এই যে একটা টোটাল এক্সপ্রেশন, এটাকে বোঝানোর জন্য আমাদের কি ইউজ করতে হবে, সিন্স। এখানে লেখা আছে যে কোনো কাজ যে সময় থেকে শুরু হয়েছে এবং এখনও চলছে তা বোঝাতে ব্যবহার করা হয় কি, সিন্স। আমি বললাম আই হ্যাভ বিন ডুইং দিস সিন্স মর্নিং, আই হ্যাভ বিন ডুইং দিস সিন্স মর্নিং, তাহলে আমি কাজটা কখন থেকে করছি, সকাল থেকে করছি, সকালে শুরু করেছি, এখনও চলছে। আর ফরের সাথে এটার কি পার্থক্য, ফর হচ্ছে গিয়ে তুমি একটা সময় ধরে করছো, সেটা শেষ। আমি বললাম আই হ্যাভ ডান দিস ফর 3 hours, আমি এটা 3 ঘন্টার জন্য করেছি। আর সিন্সের ক্ষেত্রে কাজটা শুরু হয়েছে, এখনও চলছে, এই যে এখনও চলা, দ্যাট ইজ কন্টিনিউয়াস। এই জন্য এই সিন্সের ব্যবহারটা প্রেজেন্ট বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে খুব বেশি হয়ে থাকে, এই জন্য আমি এটা লিখেছি। ওকে, সিন্স যদি বোঝা হয়ে থাকে, আমরা এখন অন যাব। অনটা খুবই ইজি। অন হচ্ছে তোমার স্পেসিফিক দিন বা তারিখের আগে বসে। তারিখ বলতে ধর আমি বললাম মাই বার্থডে ইজ অন দি 5th of June, মাই বার্থডে ইজ অন দি 5th of June, এই যে একটা ডেট 5th of June, তার আগে অন হবে। আমি বললাম উই উইল মিট অন সানডে, সানডের আগে অন হবে। কোনো একটা বার, এখানে দিনের বা তারিখের, দিন বলতে এখানে অ্যাকচুয়ালি বারকে বোঝানো হয়েছে, দিনের বা তারিখের আগে কি হয়, তোমার অন হয়। এটা বেশ ইজি এবং এটা বেশ স্পেসিফিক, এটা অনেকবার আসে, তোমাদের যে কোশ্চেন থাকে সেগুলো যদি ঠিকমতো খেয়াল করো দেখবা যে এই রকম এই অনওয়ালা সেন্টেন্স ভালোই চলে আসে। আচ্ছা, দেন হচ্ছে ফ্রম। ফ্রম দিয়ে আমরা প্রথমেই পড়েছিলাম যে কোনো একটা জিনিস শুরু হওয়া। ফ্রমের পাশে আমি কি লিখে দিয়েছিলাম মনে আছে? ফ্রমের পাশে আমি লিখে দিয়েছিলাম হচ্ছে উৎস। উৎস, উৎস মানে কি? উৎস মানে হচ্ছে কোনো কিছু শুরু হওয়া। আমি বললাম আই ওয়াজ ইন ঢাকা ফ্রম 2010 to 2015,
2010 থেকে 2015 পর্যন্ত। এই যে আমি বলেছিলাম যে শুরুটা যেখান থেকে হবে তার আগে ফ্রম, আর শেষটা যেখানে হবে তার আগে কি টু। হি উইল বি অ্যাট স্কুল ফ্রম 10 AM to 3 PM। সে স্কুলে থাকবে সকাল 10টা থেকে দুপুর 3টা পর্যন্ত। তাহলে কয়টা থেকে? থেকে ফ্রম মানে হচ্ছে গিয়ে, যদি আরেকটু করে রাখি, এটা দিয়ে বোঝায় হচ্ছে থেকে, সকাল 10টা থেকে, ফ্রম 10 AM to 3 PM। তাহলে শুরু হচ্ছে ফ্রম, শেষ হচ্ছে টু। উপরে লেখা আছে কোনো কাজ যে সময় থেকে শুরু হয়েছে বা হবে তা বোঝাতে কি শুরু হয়, তা বোঝাতে আমরা ইউজ করি হচ্ছে ফ্রম, সময়ের ক্ষেত্রে। আচ্ছা, দেন আমরা পড়বো হচ্ছে প্লেস অ্যান্ড পজিশন। আমরা কিন্তু যখন একদম আজকে পড়া শুরু করেছিলাম, আমরা কিন্তু কিছু জিনিস পড়েছিলাম, 3টা টপিক, 3টা পয়েন্ট পড়েছিলাম যে প্রিপোজিশন অলওয়েজ নাউন বা প্রোনাউনের আগে বসে নাউন বা প্রোনাউনের কি করে, নাউন বা প্রোনাউনের সঙ্গে অন্যান্য সেন্টেন্সে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো আমাদের সম্পর্ক স্থাপন করে। এবং কেমন সম্পর্ক? স্থান, দিক, সময়। তো আমরা এতক্ষণ সময় নিয়ে পড়লাম, এখন আমরা কি নিয়ে পড়ব? স্থান নিয়ে পড়ব, বা প্লেস অ্যান্ড পজিশন, প্লেস অ্যান্ড পজিশন নিয়ে পড়ব। তাহলে প্রথম আমাদের যে প্রিপোজিশনটা আছে সেটা হচ্ছে অ্যাট। অ্যাট হচ্ছে খুবই ইজি এবং এটা বেশ কমন, এটা কোশ্চেনে ভালোই আসে। অ্যাট হচ্ছে তোমার স্পেসিফিক বা নির্দিষ্ট জায়গা বোঝায়, এবং ছোট জায়গা, নির্দিষ্ট ছোট জায়গা বা পয়েন্ট বোঝাতে। ধরো আমি বললাম অ্যাট দ্য কর্নার। অ্যাট দ্য কর্নার বলতে গেলে ওই কর্নারটাই নির্দিষ্ট। আমি বললাম যে হি ইজ অ্যাট দ্য স্কুল, সে কোথায়? সে স্কুলে, একদম নির্দিষ্ট করে বললাম। দেন আমি বললাম যে হচ্ছে অ্যাট দ্য স্টার্টিং পয়েন্ট, মানে শুরুর পয়েন্ট বা শুরুর যেই কি বলা যায় পয়েন্ট বা যেই মুহূর্তটা, সেটা হচ্ছে অ্যাট দ্য স্টার্টিং পয়েন্ট। আরেকটা জিনিস যদি বলি, ধর আমি বললাম ছোট জায়গা, এখন আমি বললাম অ্যাট বাংলাদেশ। বাংলাদেশ কি ছোট জায়গা? বাংলাদেশ ছোট জায়গা কিনা সেটা একটাই। আরেকটা বললাম আমি অ্যাট ঢাকা। কম্পারেটিভলি কোনটা ছোট? অবশ্যই ঢাকাটা ছোট জায়গা, তাই আমার অ্যান্সার কি হবে? এই অ্যাট ঢাকা, এটা হচ্ছে রাইট অ্যান্সার হবে, এটা ভুল হয়ে যাবে। তাহলে বাংলাদেশের আগে আমি কোনটা ইউজ করব? পরেরটাই দেখি। বাংলাদেশের আগে আমি ইউজ করব হচ্ছে ইন, এবং ইন বসে হচ্ছে বড় জায়গার ক্ষেত্রে। একটি বড় জায়গা বা বিশাল এলাকা বোঝাতে কি বোঝানো হয়? কি দেয়া লাগবে আমার? ইন দেয়া লাগবে। যদি দেখো যে ইন দ্য স্ট্রিট, ইন বাংলাদেশ, ইন আফ্রিকা, তো এগুলো কি একটু বড় বড় জায়গা। আর আগেটা যদি খেয়াল করো, অ্যাটের ক্ষেত্রে অ্যাট দ্য কর্নার, অ্যাট স্কুল, অ্যাট দ্য স্টার্টিং পয়েন্ট, কি করা যাচ্ছে এখানে? নির্দিষ্ট ছোট জায়গা। আর অ্যাট ইনে হচ্ছে একটু বড় বা বিশাল জায়গা বোঝাতে কি করা হয়? ইন ইউজ করা হয়। এখন আমরা যাব আন্ডার। আন্ডার তো খুবই ইজি, জাস্ট নিচে বোঝায়, কোনো কিছু নিচে থাকা বোঝাতে আন্ডার। আমি বললাম দ্য ক্যাট ইজ লাইং আন্ডার দ্য টেবিল, যে বিড়ালটা টেবিলের নিচে কি করে? শুয়ে আছে। এই যে শুয়ে থাকা টেবিলের নিচে, খুবই সিম্পল, নিচে বোঝালে আন্ডার, এবং এখানেও কোনো টাচ থাকে না। দেন আছে বেনেথ। বেনেথ বলতে মেইনলি ফিগারেটিভ অর্থ। ফিগারেটিভ মানে হচ্ছে গিয়ে কি বলা যায়, মনে করো যে একটু তোমার কাব্যিক অর্থের ক্ষেত্রে তোমার কি বলা যায়, বেনেথটা বেশি ইউজ হয়। যদি বেনেথটা কাব্যিক অর্থে যদি নিচে বা অধীনে বোঝানো, মেইনলি অধীনে বোঝায়। ধর আমি বললাম ইট ইজ বেনেথ হিউম্যান ডিগনিটি টু বেগ, তাহলে এটার মানে কি? ইট ইজ বেনেথ হিউম্যান ডিগনিটি টু বেগ। বেগ মানে কি? বেগ মানে হচ্ছে গিয়ে ভিক্ষা করা। তাহলে বলেছে যে হিউম্যান ডিগনিটি বা মানুষের যে সম্মান, যে মর্যাদা, তার থেকে নিচে হচ্ছে গেলেই মানুষ কি করতে পারে? ভিক্ষা করতে পারে। তাহলে বেনেথ বলতে এখানে ফিগারেটিভ অর্থ বা কাব্যিক বা হচ্ছে গিয়ে একটু তোমার ফিলোসফিক্যাল কথাবার্তা যখন বলে তখন বেনেথ ওয়ার্ডটা বেশি ইউজ হয়। এবং বেনেথ ওয়ার্ডটা তোমাদের খুব একটা এক্সামে আসে না, খুব একটা আমি দেখি নাই আসতে বেনেথ ওয়ার্ডটা নিয়ে। সো আন্ডারটা বেশি প্রায়োরিটি দিয়ে বুঝবা। বিলো, বিলোটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। বিলোটা দিয়ে বোঝায় যে একটু নিচে, খুব বেশি না, একটু নিচে। ধর আমি বললাম দ্য ভিলেজ বিলো ওয়াজ ক্লিয়ারলি ভিজিবল ফ্রম দ্য টপ অফ দি মাউন্টেন। এটা দিয়ে বোঝায় যে তোমার পাহাড়ের উঁচু থেকে বা টপ অফ দি মাউন্টেন থেকে যে ভিলেজটা দেখা যায় সেটা কি? দ্য ভিলেজ বিলো, মানে নিচে যে গ্রামগুলো আছে সেটাকে কি খুব ক্লিয়ারলি ভিজিবল বা খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছিল।
কম উচ্চতায় কিন্তু নিচে না, মানে নিচে বাট খুব একটা নিচে না, এই জিনিসটাকে বলা হয়েছে কি বিলো। সো বিলো বলতেও তোমার নিচেই বোঝায়, এই জিনিসটা মাথায় রাখবা। আচ্ছা, দেন আছে হচ্ছে অ্যাবাভ। অ্যাবাভ বলতে আমরা কি বুঝলাম, একটু উঁচুতে বোঝাতে, একটু উঁচুতে। ধরো দে ওয়ার ফ্লাইং অ্যাবাভ দ্য ক্লাউডস, তারা কি, তারা হচ্ছে মেঘের ওপর দিয়ে উড়ে যাচ্ছিল। সো এই যে এটাতে কি ছিল না, এটাতে কোনো, এটা কিন্তু বিচ্ছিন্ন বা হচ্ছে নো টাচ, নো টাচ, এখানে কোনো টাচ হয় না, ওই বস্তুটার সঙ্গে এটা কোনো টাচ হয় না, একটু উপর দিয়ে যায়, সেটার জন্য এটাকে আমরা কি বলতে পারি, অ্যাবাভ বলতে পারি। দে ওয়ার ফ্লাইং অ্যাবাভ দ্য ক্লাউডস, ক্লাউডসের ওপর দিয়ে উড়ে যাচ্ছিল। দেন আছে ওভার। ওভার বলতে একটু বেশি উপরে বোঝায়, একটু বেশি উপরে বোঝায়। ধর আমি বললাম হি হ্যাড অ্যান আমব্রেলা ওভার মাই হেড, সে কি, সে হচ্ছে আমার মাথার উপরে ছাতা ধরলো কি, এবং কিছু একটা ঢাকা আছে বা আচ্ছাদিত করা আছে। সাপোজ আমি বললাম যে ধরো আমি বললাম যে স্প্রেড দ্য টেবিল ক্লথ ওভার দ্য নিউ টেবিল, মানে কি টেবিলের ওপরে নতুন যে টেবিল ক্লথটা হয়েছে সেটা কি করো, স্প্রেড করে দাও। এটাতে কি হয়, এটাতে হচ্ছে কোনো কিছু ঢেকে দিচ্ছি বা আচ্ছাদিত করে দিচ্ছি। এই যে ঢেকে দেওয়া বা আচ্ছাদিত করা, এটাকে আমরা বলবো ওভার। এবং যখন আমরা বলবো কোনো কিছু একটু উপরে আছে, সেটাকে আমরা আবারও কি বলবো, ওভার বলবো। সো ওভারে দুইটা ব্যবহার পেলাম আমরা, একটা হচ্ছে একেবারে উপরে বোঝাতে, আরেকটা হচ্ছে কোনো কিছু ঢেকে দেওয়া বা কোনো কিছু কভার করা বা আচ্ছাদিত করাকে আমরা কি বলি, ওভার। আচ্ছা, আমরা পড়েছিলাম স্থান, সময়, দিক। তো আমরা এতক্ষণে প্রথমে পড়লাম সময়, দেন এতক্ষণ পড়লাম প্লেস অ্যান্ড পজিশন মানে স্থান। এখন আমরা যেটা পড়বো সেটা ডিরেকশন বা কি, দিক, ডিরেকশন বা দিক। তো মনে করো কোনো একটা জায়গায় আমি যাচ্ছি, আই লেফট ফর হোম, আই লেফট ফর মাই হোম, আমি আমার বাসায় যাচ্ছি। এই যে একটা জায়গাকে উদ্দেশ্য করে বের হওয়া, এটাকে কি বলা হয়, এটাকে আমি ফর ইউজ করতে পারি কোনো জায়গার দিকে যাওয়ার জন্য। ধরো আমি বললাম হি লেফট ফর বাংলাদেশ, সে বাংলাদেশে যাওয়ার জন্য বের হলো। এই যে কোনো একটা জায়গার জন্য বের হওয়া, এটা একটা দিককে বোঝাচ্ছে না, একটা ডিরেকশনকে বোঝাচ্ছে না। এই যে ডিরেকশনকে বোঝাচ্ছে, এই জন্য এটাকে আমরা কি করতে, ফর ইউজ করতে পারি। মানে আমরা আবার দেখি যে উই উইল সুন সেট অফ ফর রাজশাহী, আমরা খুব শীঘ্রই রাজশাহীর জন্য কি করব, রওনা দিব। তাহলে এই যে রওনা দেওয়া, কোনো একটা জায়গার দিকে যাওয়ার জন্য আমরা কি করতে পারি, আমরা হচ্ছে ফর ইউজ করতে পারি। নেক্সটে আছে এগেনস্ট। এগেনস্টটা হচ্ছে গিয়ে এগেন দিক বুঝায়, বাট এগেনস্টটা হচ্ছে একটু আর কি তোমাকে কি বুঝাবে। সাপোজ আমি বললাম যে লিন দ্য আমব্রেলা এগেনস্ট দ্য ওয়াল, মানে লিন, লিন মানে কি আমরা বুঝি, লিন হচ্ছে যে হেলান দেওয়া, আর এটা মনে করো ওয়াল, তাহলে ওয়ালের পাশে কি হেলান দিয়ে আমব্রেলাটা রাখো। এখানে একটা দিকের উৎপন্ন হয় না, একটা দিকের উৎপন্ন হয়। এই যেটা ডিরেকশনের উৎপন্ন হয়, এটাকে বলা হয় হচ্ছে তোমার এগেনস্ট দিয়ে, কোনো কিছুতে চাপ দিয়ে, বা এটাকে তুমি হেলান দেওয়া, মানে হেলান দেওয়া বা এই টাইপের কিছু কি বলা যায়, কিছু সেন্টেন্সে তুমি এগেনস্ট ওয়ার্ডটা ইউজ করতে পারবা। ধরো এখানে বলা আছে দ্য রেইন ওয়াজ বিটিং এগেনস্ট দ্য রুফ। রুফ মানে কি, রুফ মানে হচ্ছে ছাদ, রুফ মানে হচ্ছে ছাদ। এখন মনে করো যে তোমার ছাদের ওপরে বৃষ্টি কি করছে, বিট করতেছে, তাহলে এটা কি, এটাকে এগেনস্ট বলা হয়। এবং এই জিনিসটা কেন ডিরেকশনের আন্ডারে আসতেছে, বিকজ এই যে তোমার বিট করতেছে একটা দিক হিসেবে, এই জন্য এটাকে আমরা ডিরেকশনের আন্ডারে আনতে পারি। দ্য রেইন ওয়াজ বিটিং এগেনস্ট দ্য রুফ, ওকে। এবং লিন দ্য আমব্রেলা এগেনস্ট দ্য ওয়াল, লিন মানে কি, লিন মানে হচ্ছে হেলান দেওয়া, লিন মানে হচ্ছে হেলান দেওয়া বা ওরকম কিছু একটা, হেলান দিয়ে রাখা, এগুলোকে বোঝানো হয়। ওকে, আই নো যে প্রিপোজিশনটা একটু মনোটোনাস, একটু বোরিং লাগে পড়তে, বাট আসলে কিছু করার নাই। এবং যেটা আমি বললাম যে প্রিপোজিশন ইজ নট সামথিং যে তুমি এটা এখন পড়তেছো এখনকার জন্য, এটা তোমাকে কিন্তু আজীবন পড়তে হবে ভাইয়ারা এবং আপুরা। সো একটু কষ্ট করে, একটু বোরডম সহ্য করে হলেও পড়ে ফেলো, নোট করে ফেলো, বিকজ প্রিপোজিশনটা খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের সবার জন্যই। এবং এটা তুমি একবার যদি ভালো মতো বুঝে যাও, আই ক্যান গ্যারান্টি ইউ যে পরের টাইমে এটা নিয়ে আর কষ্ট করতে হবে না।
আদারওয়াইজ যদি এখন এটাকে ইগনোর করো পরে কিন্তু আজীবন এটা নিয়ে কষ্ট করতে হবে। সো সেটার থেকে আমাদের উচিত হবে, বুদ্ধিমানের কাজ হবে কি, যেহেতু আমরা সবাই বুদ্ধিমান আলহামদুলিল্লাহ, আমাদের কাজ হবে হচ্ছে কি আমরা এখন থেকে খুব ভালো মতো প্রিপোজিশনটা বুঝে ফেলি। আই নো একটু বোরিং, এখানে মজা করে পড়ানোর মতো ওরকম স্কোপ নাই, বাট কিছু করার নাই আসলে, বিকজ প্রিপোজিশনটা এরকমই। আচ্ছা, অ্যাট দিয়ে খুব ইজি। অ্যাট হচ্ছে তোমার কিছু স্পেসিফিক ওয়ার্ডের ক্ষেত্রে বসে, যেমন এইম অ্যাট, লাফ অ্যাট, পয়েন্ট অ্যাট, স্টেয়ার অ্যাট, থ্রো অ্যাট। ধরো আমি বললাম যে হি লাফড অ্যাট মি, তার মানে কি সে আমার উপর হাসলো, এটার সঙ্গে দিকের একটা সম্পর্ক পাওয়া যায়। দেন এইম অ্যাটের সঙ্গে খুব ভালো দিকের সম্পর্ক আছে, এইম অ্যাট। ধরো আমি বললাম হি এইমড অ্যাট, কি বলা যায়, হি এইমড অ্যাট দি ফার্স্ট পজিশন, যে সে হচ্ছে প্রথম পজিশনের দিকে কি করলো, এইম করলো, বা হচ্ছে তার লক্ষ্য স্থির করা। সো এইম অ্যাট মানে হচ্ছে লক্ষ্য স্থির করা। যারা হচ্ছে গিয়ে তোমার ওই যে শুটিং খেলে, তো ওদের জন্য হচ্ছে তোমার এইম অ্যাট ওয়ার্ডটা খুব অ্যাপ্রোপ্রিয়েট, এবং সেখানে দিকের একটা সম্পর্ক থাকে। পয়েন্ট অ্যাট, আমি বললাম হি পয়েন্টেড অ্যাট মি, মানে সে আমার দিকে কি করলো, পয়েন্ট করলো, এই যে আমার দিকে, সো পয়েন্ট অ্যাট। স্টেয়ার অ্যাট মানে হচ্ছে তাকানো, সে আমার দিকে তাকালো, দ্যাট ইজ হি স্টেয়ার্ড অ্যাট মি। লাস্ট আছে থ্রো অ্যাট। থ্রো তো আমরা বুঝি ছুঁড়ে মারা, সো কোনো কিছু কারো দিকে ছুঁড়ে মারা, বা হি থ্রিউ দিস অ্যাট মি, সে আমার দিকে ছুঁড়ে মারলো। তাহলে এই যে আমার দিকে ছুঁড়ে মারলো, এই দিকে ওয়ার্ডটার জন্য এই অ্যাটকে আমরা ডিরেকশনের আন্ডারে আনতে পারছি। সো এই যে ওয়ার্ডগুলো মিনিং আমি বললাম, এগুলো আমি সামনে আবার বলবো, এগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সো এগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে, এটা আমরা একটা সামনে পড়বো। দেন আমরা দেখব টু অথবা টুয়ার্ডস। টু বা টুয়ার্ডস হচ্ছে খুবই ইজি, এই পর্যন্ত কয়েকবার বলে ফেলছি। এটা হচ্ছে কোনো জায়গা বা বস্তুর দিকে, বা তোমার যেই কি বলা যায় উদ্দেশ্য, তোমার যে উদ্দেশ্য, তুমি যেখানে যাবা সেটা হচ্ছে তার আগে কি হয়, তার আগে হচ্ছে টুয়ার্ডস হয় বা টু হয়। আই ওয়েন্ট টু গাজীপুর ইয়েস্টারডে, আমি গতকাল কোথায় গিয়েছিলাম, গাজীপুর গিয়েছিলাম। তাহলে এই যে গাজীপুর যাওয়াটা, আই ওয়েন্ট টু গাজীপুর, আই ওয়েন্ট টু গাজীপুর, এই দেখো টু গাজীপুর মানে গাজীপুরে, এই যে যেখানে যায় সেটা হচ্ছে গাজীপুর, তার আগে টু। দ্য শিপ মুভড স্লোলি টুয়ার্ডস দ্য হারবার। হারবার বলতে বোঝায় হচ্ছে যেখানে তোমার সব কি বলা যায় জাহাজগুলো হচ্ছে স্থির থাকে। মনে করো আমাদের যেটা বাস স্টেশন, বাসের থাকার জায়গা, সেটা হচ্ছে গিয়ে তোমার জাহাজের জন্য সেটাকে বলা হয় হচ্ছে হারবার। সেটা নতুন ওয়ার্ড শিখলাম আমরা, সেই নতুন ওয়ার্ডটা তোমরা লিখে রাখতে পারো। দ্য শিপ মুভড স্লোলি টুয়ার্ডস দ্য হারবার, যে জাহাজটা খুব ধীরে ধীরে হারবারের দিকে গেল। তাহলে এই যে দিকে গেল, দ্যাট ইজ টুয়ার্ডস। তাহলে স্লোলি টুয়ার্ডস, তো টুয়ার্ডস বা টু দিয়ে মেইনলি বোঝানো হয় হচ্ছে কোনো একটা দিক বা তোমার উদ্দেশ্য, তুমি যেখানে যাচ্ছ। ওকে, নেক্সট ওয়ান ইজ ইনটু। ইনটু মানে ভেতরে যাওয়া। ধরো আমি বললাম পুট ইট ইনটু দ্য ড্রয়ার, ড্রয়ারের ভেতরে রাখো। সো মেইনলি তোমার কোনো কিছু বাহির থেকে ভেতরে রাখার ক্ষেত্রে কি হয়, ইনটু। সো এটা হচ্ছে বাহির বা বাহিরের থেকে ভেতরে, এটা দিয়ে কি বোঝায়, বাহিরের থেকে ভেতরে। দেন আছে ফ্রম। ফ্রম দিয়ে কি হয়, শুরু হওয়া। আমি বললাম দে র্যান ফ্রম দ্য স্টেশন, তারা স্টেশন থেকে দৌড়ানো শুরু করলো। তাহলে ফ্রম দিয়ে বোঝায় শুরু হওয়ার যে জায়গা, সেটার আগে ফ্রম বসবে। দেন আছে হচ্ছে অফ, এবং এই অফ কিন্তু ডাবল এফ ওয়ালা অফ, এই অফ কিন্তু একটা এফ না। সো ডাবল এফ ওয়ালা অফ যেটা, সেটা হচ্ছে ধরো আমি কোনো একটা কিছু কোনো জায়গা থেকে উত্তোলন করতেছি বা তুলে নিচ্ছি, সেখানে আমি কি করব, অফ ইউজ করব। টেক দ্য বুক অফ দ্য ফ্লোর, এটা মানে কি বোঝায়, ফ্লোর থেকে বইটা তুলো, ফ্লোর থেকে বইটা উত্তোলন করো বা তুলো। এই যে তোলা বা উত্তোলন করা, এর আগে কি হয়, এর আগে হয় হচ্ছে অফ, ও ডাবল এফ, নট ও এফ, সেটা না। আরেকটা হয় সেটা হচ্ছে উঁচু স্থান থেকে পড়া বোঝাতে, যেমন হচ্ছে ফল অফ। সো এটাকে কি বলা হয়, এটা একটা প্রিপোজিশন, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মানে হচ্ছে যে প্রিপোজিশনগুলোর সাথে এটাই হবে, ফলের সঙ্গে অফই হবে। তুমি এখানে উঁচু স্থান থেকে নিচে পড়ার ক্ষেত্রে ফল অফ ছাড়া অন্য কিছু ইউজ করতে পারবে না। এই যে তোমার প্রিপোজিশনটা অ্যাপ্রোপ্রিয়েটলি বসে, এটাকে বলা হয়েছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এবং আমরা 2-3টা স্লাইড পরে সেগুলোই পড়বো। সো অফের দুইটা ব্যবহার, একটা হচ্ছে কোনো কিছু থেকে তুলে নেওয়া বা উত্তোলন করা, আরেকটা হচ্ছে উঁচু স্থান থেকে পড়া।
আচ্ছা, এখন হচ্ছে আউট অফ। আউট অফ তো খুবই ইজি। আউট অফ মানে কি? আউট অফ হচ্ছে কি আমরা বলি না যে কোশ্চেন এসেছে আউট অফ দি সিলেবাস, মানে কি সিলেবাসের বাহির থেকে, এই যে বাহির থেকে আসা এটাকে বলা হয়েছে আউট অফ। হি টুক দ্য পেন আউট অফ দি ড্রয়ার। সো যখনই আমাদের কোনো কোশ্চেন সিলেবাসের বাহির থেকে আসে আমরা তখন কী করি? খুব চিৎকার চেঁচামেচি করি, খুব রাগারাগি করি যে না হবে না এই সেই। তো এই যে আউট অফ সিলেবাস, এটা কিন্তু আমরা না জেনেই মানে জানি আর কি যে এটা একটা কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যে আউটের পরে অফ হয়। সো আউট অফ হচ্ছে ভেতর থেকে বাহিরে আসা। এখন আমরা দেখব যে আরও কিছু প্রিপোজিশন আছে, যেমন বিফোর, ডিউরিং, আফটার। বিফোর মানে কোনো কিছুর আগে হওয়া। ধরো আমি বললাম দেয়ার ইজ আ কিউ বিফোর দ্য ব্যাংক কাউন্টার। কিউ মানে হচ্ছে তোমার সারি বা লাইন, তুমি সারি বা লাইন এটা বলতে পারো। দেয়ার ইজ আ কিউ বিফোর দ্য ব্যাংক কাউন্টার মানে ব্যাংক কাউন্টারের সামনে একটা সারি আছে। তাহলে বিফোর বোঝাতে কি হয়? কোনো কিছু হওয়ার আগে, আবার বিফোর বলতে সামনেও বোঝায়। সো সামনে আবার কি হতে পারে? আগে। ওকে, দেন আছে ডিউরিং। ডিউরিং হচ্ছে কোনো একটা কিছু যে সময় হচ্ছে ওই সময়টাই। ধরো আমি বললাম সামবডি রিসিভড আ কল ডিউরিং দ্য ফিল্ম, যে ফিল্মের মধ্যে একজন কি করলো? একটা কল রিসিভ করলো। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? কোনো কিছু হওয়ার সময়। ডিউরিং মানে চলাকালীন। ডিউরিংয়ের পাশে লিখে রাখো চলাকালীন। ডিউরিংয়ের পাশে লিখে রাখবো আমরা চলাকালীন। নেক্সট আমরা দেখব আফটার। আফটার হচ্ছে ঠিক তোমার বিফোরের উল্টা, দ্যাট ইজ পরে। পরে কোনো কিছু হওয়ার পর। আমি বললাম সাম স্টুডেন্টস বিকাম টায়ার্ড আফটার দেয়ার এক্সামিনেশন। কিছু কিছু স্টুডেন্টস আছে যারা কি এক্সামের পরে কি হয়ে যায়? টায়ার্ড হয়ে যায়। এই যে এক্সামের পরে, পরে বোঝাতে আফটার ইউজ করা হয়েছে। আচ্ছা, এখন আমরা দেখব খুবই ইম্পর্ট্যান্ট আমাদের যেটা হাইলাইট আজকের পড়াশোনার, সেটা হচ্ছে গিয়ে তোমার এমন কিছু প্রিপোজিশন আছে যেগুলো আমরা পড়েছি প্রথমে, যে প্রিপোজিশন কি করে? নাউন এবং প্রোনাউনকে কি করে? অলওয়েজ কানেক্টেড করে অন্যান্য ওয়ার্ডের সঙ্গে। বাট শুধু যে নাউন এবং প্রোনাউনের সঙ্গে করে তা কিন্তু না, এটা ভার্বের সাথে করতে পারে, অ্যাডজেক্টিভের সাথেও করতে পারে। সো কিভাবে করে একটু দেখি। এখানে বলা আছে a preposition is usually followed by a noun. Normally noun দিয়ে হয়, but sometimes it can be followed by a verb. In the ing form called a gerund. Gerund আমরা এখনো পড়ি নাই, বাট gerund হচ্ছে তোমার verb plus ing, যেটা হচ্ছে দেখলে মনে হয় তোমার ভার্ব বাট কাজ করে নাউনের মতো। সো এটা তোমরা এখনও ক্লাস 7-এ মনে হয় না পড়েছো, এটা নন ফিনিট ভার্বের মধ্যে আমরা পড়ি। এটা আমরা যখন আমাদের ব্যাচের ক্লাসগুলো আরেকটু পরে আমরা এটা শিখাবো অবশ্যই তোমাদের, বাট এখন না, তার আগে আমরা এগুলো পড়বো। সো মনে করো ওভি টেক্স প্রিপারেশন বিফোর গোয়িং টু দ্য এক্সামিনেশন হল। ভালো মতো খেয়াল করলে দেখো যে ওভি টেক্স প্রিপারেশন, ওভি প্রিপারেশন নিচ্ছে বা নেয় বিফোর গোয়িং টু দ্য এক্সামিনেশন হল, এক্সামিনেশন হলে যাওয়ার ঠিক আগে। তাহলে দেখো গোয়িং টু, এই যে বিফোর গোয়িং টু, এই পুরোটা কিন্তু একটা ফ্রেজের মতো কাজ করে, পুরোটা একটা ওয়ার্ড হিসেবে কাজ করতেছে, সেটা হচ্ছে যাওয়ার আগে। সো এইখানে ইট টেক্স হচ্ছে একটা ভার্ব, আবার গোয়িংও মনে হচ্ছে একটা ভার্ব, বাট এটা অ্যাকচুয়ালি জিরান্ট। তার আগে বিফোর বসছে, বিফোর হচ্ছে আমাদের একটা প্রিপোজিশন, যেটা কার সঙ্গে কানেক্টেড? যেটা এখানে এই নন ফিনিট ভার্বের সঙ্গে কানেক্টেড হয়ে গেছে। বাট আমরা পড়েছিলাম যে প্রিপোজিশন অলওয়েজ কিসের সঙ্গে কানেক্টেড হয়? নাউনের সঙ্গে কানেক্টেড হয়। দেন আছে হাসান অ্যাটেন্ডেড হিজ টেস্ট আফটার স্টাডিং প্রপারলি। খেয়াল করে দেখবা যে আফটার স্টাডিং প্রপারলি, এই যে স্টাডিং এর আগে আফটার বসছে, এবং এই পুরো সেন্টেন্সটার মানে হচ্ছে হাসান তার টেস্ট অ্যাটেন্ড করে কি করার পরে? ভালো মতো পড়াশোনা করার পরে। এই যে ভালো মতো পড়াশোনা করার পরে, পড়াশোনার পরে, এই স্টাডিংটা যদিও এখানে ভার্ব মনে হচ্ছে, বাট এটা অ্যাকচুয়ালি জিরান্ট, দ্যাট ইজ ভার্ব প্লাস আইএনজি ফর্ম, যেটা নাউনের মতো কাজ করে, এবং অ্যাটেন্ডেড এটা হচ্ছে আমাদের এখানে মেইন ভার্ব। সো হাসান অ্যাটেন্ডেড হিজ টেস্ট আফটার স্টাডিং প্রপারলি। আই নো এখন এখানে এসে একটু খারাপ লাগতেছে, বাট কিছু করার নাই, আসলে এটা একটু জানতে হবে। এবং আরেকটা জিনিস জানতে হবে যে প্রিপোজিশনের পরে অলওয়েজ ভার্ব প্লাস আইএনজি হয়। সাপোজ তুমি রাইট ফর্ম ভার্ব করছো, সো এটা একটু লিখে দেই, প্রিপোজিশনের পরে অলওয়েজ যদি ভার্ব থাকে, সেই ভার্বের সঙ্গে আইএনজি মাস্ট। প্রিপোজিশনের পরে যদি কখনো ভার্ব থাকে, তার সঙ্গে আইএনজি অটোমেটিকলি কি হয়ে যায়? অ্যাড হয়ে যায়। আচ্ছা,
এখন আমরা দেখব আরও কিছু প্রিপোজিশন, যেমন হচ্ছে থ্রো। থ্রো হচ্ছে কোনো কিছুর ভেতর দিয়ে যাওয়া বা প্রবাহিত হওয়া। আমি বললাম দ্য থিফ ফ্লেড অ্যাওয়ে থ্রো দ্য উইন্ডো, মানে চোর কি করলো, চোর হচ্ছে জানালা দিয়ে পালিয়ে গেল। এই যে জানালার মধ্য দিয়ে পালিয়ে যাওয়া, এটাতে আমরা থ্রো ইউজ করেছি। দেন অ্যারাউন্ড, অ্যারাউন্ড তো বললাম দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, যে কোনো কিছু ঘিরে বা চারপাশে চলা। এখানে আমি একটা ওয়ার্ড ইউজ করেছিলাম যে চক্কর দেওয়া, এটা চক্কর দেওয়া মনে হলে একটু মনে হয় বেটার ওয়েতে মনে রাখতে পারবা তোমরা, তাই এটা ইউজ করছি। নাইট পুলিশ ওয়াক অ্যারাউন্ড দ্য টাউন, মানে যারা হচ্ছে রাত্রেবেলা যারা নাইট পুলিশ তারা কি করে, তারা হচ্ছে পুরো এলাকাতে কি করে, চারপাশে ঘুরে, বিকজ তারা হচ্ছে পাহারা দেয়। তাহলে ওয়াক অ্যারাউন্ড দ্য টাউন, এই যে অ্যারাউন্ড বলতে চারপাশে ঘোরা বোঝাচ্ছে। দেন আছে রাউন্ড, রাউন্ড আর অ্যারাউন্ডের সেম জিনিস, কোনো কিছু চতুর্দিকে বা চারদিকে ঘোরা। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। দেন অ্যালং, অ্যালংটা ইম্পর্টেন্ট। অ্যালংয়ের জায়গায় অ্যালং হচ্ছে কোনো কিছুর পাশ দিয়ে চলা। সাপোজ এটা হচ্ছে তোমার একটা রাস্তা অ্যান্ড তুমি এইখান দিয়ে চলছো, এই যে এখান দিয়ে চলছো, এটাকে তুমি কিভাবে বলতে পারবে, এটাকে অ্যালং বলতে পারবা। ধরো গৌতম ওয়াক্স অ্যালং দ্য পার্ক রোড উইথ সুপ্রভাত। সো গৌতম কি করছে, সুপ্রভাতের সঙ্গে পার্ক রোডের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। এই যে পাশ দিয়ে হেঁটে চলা, এটাকে আমরা বলবো হচ্ছে অ্যালং। অ্যালং কোথায়, এখানে। সো অ্যালং হচ্ছে কোনো কিছুর পাশ দিয়ে চলা। অ্যাক্রস, অ্যাক্রস হচ্ছে কোনো কিছু অতিক্রম করা বা পার হওয়া। ধরো আমি বললাম ব্রজেন দাস সোয়াম অ্যাক্রস দ্য ইংলিশ চ্যানেল। ব্রজেন দাসকে কারা কারা চিনো আই ডোন্ট নো, বাট ব্রজেন দাস হচ্ছে তোমার বাংলাদেশের একজন সাঁতারু, যিনি হচ্ছে ইংলিশ চ্যানেল, যেটা হচ্ছে আমাদের বঙ্গোপসাগরে, সেটা কি করেছেন, সাঁতরে পার হয়েছেন। সো ব্রজেন দাস সোয়াম অ্যাক্রস দ্য ইংলিশ চ্যানেল, এই যে ইংলিশ চ্যানেলের পাশ দিয়ে ইংলিশ চ্যানেল অতিক্রম করেছেন, দ্যাট ইজ অ্যাক্রস। আর পাস্ট আমরা কিন্তু ওই যে পড়েছিলাম, মনে আছে একটা ছবি ছিল হোয়াইট কালারের, সেখানে পড়েছিলাম যে কোনো কিছু অতিক্রম করা বা পার হয়ে যাওয়াকে আমরা পাস্ট বলতে পারি। যেমন রুবাবা ওয়াকড পাস্ট দ্য পাবলিক লাইব্রেরি। তো রুবাবা কি করলো, যে তোমার পাবলিক লাইব্রেরি অতিক্রম করে চলে গেল। রুবাবা ওয়াকড পাস্ট দ্য পাবলিক লাইব্রেরি টু রিচ দ্য আর্টস ফ্যাকাল্টি। সে পাবলিক লাইব্রেরি পাস্ট করে বা অতিক্রম করে আর্টস ফ্যাকাল্টিতে গেল। তাহলে এই যে অতিক্রম করে যাওয়া, এটাকে আমরা বলবো হচ্ছে পাস্ট। আমরা এখন দেখব কিছু সার্টেন প্রিপোজিশন, যেগুলোকে আমরা মেইনলি বলি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও বলা হয়। এগুলোকে সার্টেন বলা হয়, আবার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও বলা হয়। এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু তোমাদের সবার জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট। শুধু যে প্রিপোজিশন পড়ার জন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়বা তা না, এগুলো তোমার রাইট ফর্ম ভার্বসে আসতে পারে, এগুলো তোমার ফিল ইন দ্য গ্যাপসে আসতে পারে, বা ভয়েসে আসতে পারে, ন্যারেশন আসতে পারে। তুমি যেখানেই যাও না কেন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা অ্যাকচুয়ালি খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এখানে তুমি ওই জিনিসটা ছাড়া আর কোনো কিছু ইউজ করতে পারবা না। অ্যান্ড দেন অলসো ওই জিনিসটা তোমার মনেও রাখতে হবে। তো এই জিনিসগুলো দেখা যায় যে আমাদের জন্য একটু কষ্ট হয়ে যায়, বিকজ অনেক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে তোমার, অলমোস্ট কয়েক হাজার তো আছেই, বাট তুমি এখন কতগুলো পড়বা। তোমার জন্য এখানে আমরা কিছু দিয়ে দিয়েছি, এখানে আমরা প্রায় 30-র মতো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা দিয়ে দিয়েছি, অ্যালং মানে 50-র মতো। এগুলো যে তুমি একটু ভালো মতো পড়ো ভাইয়া আপুরা, তাহলে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে তোমাদের অনেকটা, রাইট নাও ক্লাস 7-এ তোমার মোটামুটি 7-8 পার করার মতো মোটামুটি একটা ধারণা হয়ে যাবে। সো এগুলো পড়ার আমি একটু কয়েকটা পড়ি, তারপরে বলে দিব এটা পড়ার টিপসটা কি। সো প্রথমে আছে অ্যাবাইড বাই। অ্যাবাইড বাই মানে হচ্ছে মেনে চলা। এখন ইউ ক্যান আস্ক মি যে আপু অ্যাবাইডের পরে বাই কেন হইলো, এই অ্যাবাইড হচ্ছে, অ্যাবাইড মানে হচ্ছে মেনে চলা, এরপরে বাই কেন হইলো, এরপরে তো অন্য উইথ হইতে পারতো, টু হতে পারতো, বাট এগুলো কোনোটারই অ্যান্সার আমার কাছে থাকবে না, বিকজ এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা এভাবেই হয়ে আসতেছে, এটার পরে এই ওয়ার্ডটাই থাকবে। মাঝে মাঝে কিছু কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে তুমি একটু মিনিং খুঁজে বের করতে পারবা, বাট মানে বাকি সবগুলো যে তুমি মিনিং ইউজ করতে পারবা সেটা অ্যাকচুয়ালি হয় না। কিছু কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ভাবা যায় যে আচ্ছা এটার পরে যে এটা হয়েছে এটা আমি বুঝতে পারতেছি কেন হয়েছে, বাট অন্যগুলোয় দেখা যায় বোঝার আবার অপশন নাই। সো এগুলো একটু মুখস্থ করে ফেলা, মুখস্থটাও করতে হবে খুব বেশি প্র্যাকটিস করে। সো মনে করো অ্যাবাইড বাই মানে হচ্ছে মেনে চলা। আমি বললাম ইউ মাস্ট অ্যাবাইড বাই দ্য রুলস, তোমাকে অবশ্যই রুলস বা নিয়ম মেনে চলতে হবে। দেন আছে অ্যাডিক্টেড টু। অ্যাডিক্টেড টু মানে কি বলতো, আসক্ত হওয়া। হি ইজ অ্যাডিক্টেড টু প্লেইং গেমস, সে গেম খেলাতে আসক্ত। তারপরে মনে করো অ্যাগ্রি টু। অ্যাগ্রি টু মানে হচ্ছে কোনো কিছুতে তুমি সম্মতি দিচ্ছ, যেমন আই
অ্যাগ্রি টু দ্য প্ল্যান, দে অ্যাগ্রি টু দ্য প্ল্যান, তারা প্ল্যানে সম্মতি দিল। এইম অ্যাট আমরা একটুকে পড়েছিলাম যে এইম অ্যাট মানে হচ্ছে লক্ষ্য করা। হি এইমস অ্যাট বিকামিং আ ডক্টর, হি এইমস অ্যাট বিকামিং আ ডক্টর। খেয়াল করে দেখবা এখানে এস অ্যাড হয়েছে, বিকজ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সঙ্গে এস অ্যাড হয়েছে। যে হি এইমস অ্যাট বিকামিং আ ডক্টর মানে কি, সে একজন ডক্টর হওয়ার জন্য লক্ষ্য স্থির করলো। দেন আছে অ্যাভেল অফ মানে সুবিধা নেওয়া। আমি বললাম ইউ ক্যান অ্যাভেল অফ দি অপরচুনিটি, তুমি এই সুযোগের সুবিধা নিতে পারো। অ্যারাইভ অ্যাট মানে কি, পৌঁছানো। এখন দেখো টিল না আমরা যতগুলো পড়লাম কোনোটাই কিন্তু ওরকম করে মেক সেন্স করলো না, কিন্তু অ্যারাইভ অ্যাট কিন্তু মেক সেন্স করে। কিভাবে করে, দ্য ট্রেন উইল অ্যারাইভ অ্যাট দ্য স্টেশন সুন, ট্রেনটা স্টেশনে খুব তাড়াতাড়ি পৌঁছবে। এখন দেখো অ্যারাইভের পরে অ্যাট আছে এবং এখানে আছে দ্য স্টেশন। স্টেশন কি একটা নির্দিষ্ট ছোট জায়গা না কম্পারেটিভলি, যেহেতু এটা নির্দিষ্ট ছোট জায়গা তাই তার আগে কিন্তু অ্যাটটা বসা জাস্টিফাইড। আবার অ্যারাইভের জন্য অ্যাট বসছে, তাহলে এই যে অ্যারাইভ অ্যাট এটা কিন্তু তুমি ওইভাবে মুখস্থ না করলেও তুমি কিন্তু এভাবে বুঝতে পারো যে ছোট স্থানের আগে অ্যাট বসে, তাহলে অ্যারাইভ অ্যাট হয়ে গেল। এরপরে দেখো ব্রেক ইনটু হচ্ছে গিয়ে যেখানে তোমার পারমিশন নাই তুমি সেখানে প্রবেশ করলা, দ্যাট ইজ অনুপ্রবেশ করা। হি ট্রাইড টু ব্রেক ইনটু দ্য হাউস, সে ঘরের মধ্যে অনুপ্রবেশ করতে চেয়েছিল। বিগিন উইথ মানে শুরু করা, যেমন শি উইল বিগিন উইথ হার স্টাডিজ, সে তার পড়াশোনা শুরু করবে। কল অন মানে সাক্ষাৎ করা, যেমন আই উইল কল অন মাই ফ্রেন্ড টুমোরো, আমি কালকে আমার বন্ধুর সঙ্গে কি করব, সাক্ষাৎ করব। কমপ্লাই উইথ মানে অনুসরণ করা, যেমন ইউ শুড কমপ্লাই উইথ দ্য রুলস, তোমার নিয়ম অনুসরণ করে চলা উচিত। দেন আছে কম্পেয়ার উইথ মানে তুলনা করা, যেমন শি কম্পেয়ার্স হার রেজাল্টস উইথ মাইন, সে তার নিজের রেজাল্টের সঙ্গে আমার রেজাল্ট কি করে, কম্পেয়ার করে বা তুলনা করে, তোমরা অনেকেই করো, টোটালি ফাইন। ডিফার উইথ হতে পারে, ফ্রম দুইটাই হতে পারে। ডিফার থেকে ডিফারেন্স আছে, তাহলে ডিফার মানে কি, ভিন্ন হওয়া। দে ডিফার ফ্রম ইচ আদার, তারা একে অপরের থেকে কি, ভিন্ন। দেন আছে ডিস্টিংগুইশ বিটুইন মানে পার্থক্য বোঝা, যেমন ক্যান ইউ ডিস্টিংগুইশ বিটুইন দ্য টু পিকচার্স, তুমি কি দুইটা ছবির মধ্যে পার্থক্য বুঝতে পারো। দেন আছে স্কেপ ফ্রম, দেখো স্কেপ মানে হচ্ছে পালানো, আর যেখান থেকে পালাচ্ছ তাহলে থেকে মানে কি ছিল, ফ্রম, তাহলে এটা আমরা বুঝে পড়তে পারবো। দ্য থিফ এস্কেপড ফ্রম দ্য জেল, যে চোর জেল থেকে পালালো। দেন আছে হিট আপন মানে হচ্ছে গিয়ে পাওয়া বা ধারণা পাওয়া, যেমন আই হিট আপন আ গুড আইডিয়া, আমি একটা ভালো আইডিয়া পেয়েছি। হাইড ফ্রম মানে লুকিয়ে থাকা। দ্য চিলড্রেন হাইড ফ্রম দ্য রেন, বাচ্চারা কি করে, বৃষ্টি থেকে লুকিয়ে থাকে। দেন আছে হ্যাপেন টু মানে হচ্ছে গিয়ে ঘটানো। আই ডিডন্ট নো হোয়াট হ্যাপেন টু হার, আমি জানি না তার সাথে কি হয়েছে। ইনসিস্ট মানে জোর করা, সো ইনসিস্ট অন মানে জোর দেওয়া। হি ইনসিস্টেড অন হেল্পিং হার, সে তাকে হেল্প করার জন্য জোর করলো। নক অ্যাট, আমরা বলি না যে এক্সাম ইজ নকিং অ্যাট আওয়ার ডোর, দ্যাট ইজ কি, এক্সাম আমাদের দরজায় এসে কড়া নাড়ছে, যে কড়া নাড়া সেটা হচ্ছে নক অ্যাট, সে নকড অ্যাট দ্য ডোর। লাফ অ্যাট মানে হাসা, ডোন্ট লাফ অ্যাট আদার্স। লুক আফটার মানে যত্ন নেওয়া, আই ওয়ান্ট টু লুক আফটার মাই প্যারেন্টস, এই যে আমরা বলি যত্ন নিতে চাই। লুক ফর মানে হচ্ছে খোঁজা, যেমন হোয়াট আর ইউ লুকিং ফর, তুমি কি খুঁজছো। দেন আছে লুক ইনটু মানে তদন্ত করা, সো লুক দিয়ে দেখো আমরা এই নিয়ে তিনটা পড়লাম, একটা লুক আফটার, একটা লুক ফর, আর একটা লুক ইনটু। তো লুক ইনটু মানে হচ্ছে আই উইল লুক ইনটু দ্য ম্যাটার, আমি এই বিষয়টা তদন্ত করে দেখব। প্রিফার মানে পছন্দ করা, প্রিফার টু মানে কি, আই প্রিফার টু রিড বুকস, আমি বই পড়তে পছন্দ করি। দেন আছে প্রিপেয়ার ফর, হোয়াট আর ইউ প্রিপেয়ারিং ফর, তুমি কিসের জন্য প্রস্তুতি নিচ্ছ, সো প্রিপেয়ার ফর মানে প্রস্তুতি নেওয়া। প্রে আপন, এই প্রেতে কিন্তু PREY না, PREY মানে শিকার। তাহলে আমি বললাম লায়ন্স প্রে আপন স্মল অ্যানিমালস, যে সিংহ কি করে, তোমার যারা ছোট ছোট প্রাণী তাদেরকে শিকার করে। প্রে আপন। রিকভার ফ্রম মানে হচ্ছে সেরে ওঠা। অ্যান্ড রিলাই অন মানে নির্ভর করা। ইউ ক্যান রিলাই অন মি ফর হেল্প, তুমি তোমার হেল্পের জন্য আমার উপর নির্ভর করতে পারো। রিমাইন্ড অফ মানে মনে করিয়ে দেওয়া। দ্যাট সং রিমাইন্ডস মি অফ মাই চাইল্ডহুড, গানটা আমাকে ছোটোবেলার কথা মনে করিয়ে দেয়। যদি খেয়াল করো এই সবগুলোতেই কিন্তু প্রথম যে ওয়ার্ডটা ছিল সেগুলো কিন্তু কি ছিল বলো তো,
ভার্ব ছিল। এই সবগুলো ওয়ার্ডে প্রথমটা কি ভার্ব। তাহলে ভার্ব প্লাস প্রিপোজিশন যদি আমরা দেখি সেগুলো কি হয়ে যায়, সেগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এবং একটা কথা বলেছিলাম যে একটা টিপস আছে প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ার, সেটা হচ্ছে তুমি যখন নতুন একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শিখবা, সাপোজ তুমি শিখলা হচ্ছে গিয়ে অ্যাটেন্টিভ টু। অ্যাটেন্টিভ টু মানে মনোযোগী হওয়া। তো অ্যাটেন্টিভ টু মানে মনোযোগ দেওয়া। এখন তুমি ভাবতেছো যে তুমি এটা দিয়ে কীভাবে মনে রাখবা, এটা তুমি করলা কি, তুমি তোমার লাইফের সঙ্গে রিলেটেড একটা সেন্টেন্স বানাও। সাপোজ তোমার যে ছোট ভাই আছে সে পড়াশোনায় মনোযোগী না, তাহলে আমি কি বলবো, আমি বলবো যে মাই ইয়াঙ্গার ব্রাদার ইজ নট অ্যাটেন্টিভ টু হিজ স্টাডিজ। যখন তুমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনকে একটা নিজের লাইফের সঙ্গে রিলেটেড একটা সেন্টেন্সে তুমি ট্রান্সফার করবা, তখন কিন্তু তোমার ওই জিনিসটা বেটার ওয়েতে মনে থাকবে। এবং এই যে হ্যাকটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি শুধুমাত্র অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শেখার জন্য যে ইম্পর্টেন্ট তা না, যে কোনো নতুন ওয়ার্ড তুমি যখন শিখো ট্রাই করবা সেটাকে একটা নতুনভাবে তোমার নিজের লাইফের সঙ্গে রিলেট করে একটা সেন্টেন্স বানিয়ে লিখে ফেলার, তাহলে ওটা বেশি ভালো মনে থাকে। তো এখন আমরা দেখব যে শুধু যে ভার্ব আর প্রিপোজিশনই একসাথে থাকে তা না, নাউন প্লাস প্রিপোজিশন থাকতে পারে যেগুলো কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে কাজ করে। ধরো অ্যাক্সেস টু মানে প্রবেশাধিকার, হি হ্যাজ অ্যাক্সেস টু দ্য ইন্টারনেট, তার ইন্টারনেটে কি আছে, অ্যাক্সেস আছে বা প্রবেশ করার অধিকার আছে। ব্লেম ফর, শি টুক দ্য ব্লেম ফর দ্য মিস্টেক, সে কী করলো, সে হচ্ছে দায় নিয়ে নিল। দেন আছে ক্লেইম অন, ক্লেইম অন মানে হচ্ছে দাবি করা। হি মেড আ ক্লেইম অন দ্য প্রপার্টি, সে হচ্ছে গিয়ে প্রপার্টির উপরে ক্লেইম বা দাবি করলো। কশন এগেনস্ট, কশন এগেনস্ট মানে কি সতর্ক করা। দে ওয়ার্নড আস এগেনস্ট সুইমিং হিয়ার, তারা আমাদের এখানে সাঁতার কাটতে কি করলো, সতর্ক করলো। অ্যাক্সেস, ব্লেম, ক্লেম, কশন, এই সবগুলোই কি, সবগুলোই হচ্ছে নাউন। দেন এনমিটি উইথ, এনমিটি উইথ মানে শত্রুতা। আমি বললাম আই হ্যাড নো এনমিটি উইথ এনিওয়ান, আমার কারোর সঙ্গে কোনো শত্রুতা নেই। ফ্রিডম ফ্রম, আমি বললাম দ্য কান্ট্রি গেইনড ফ্রিডম ফ্রম কলোনিয়াল রুল, যে আমাদের দেশ কি করলো, কলোনিয়াল রুল থেকে বা উপনিবেশিক যেই শাসন সেখান থেকে স্বাধীনতা লাভ করলো। যে থেকে মানে কিন্তু ফ্রম। সো কিছু কিছু বুঝে বুঝে পড়া যায়, তোমাকে নিজের বের করে নিতে হবে যে কোনটা থেকে তুমি নিজে পড়া খুঁজে বের করে নিতে পারবা, তুমি কোনটা বুঝে পড়তে পারবা, কোনটা তোমাকে মুখস্থ করতে হবে, কোনটা তোমাকে নিজের লাইফের সঙ্গে রিলেটেড সেন্টেন্স বানিয়ে পড়তে হবে। ইটস কমপ্লিটলি আপ টু ইউ, তুমি স্টুডেন্ট, তোমাকে কিন্তু এগুলো বের করতে হবে, ঠিক আছে। দেন আছে হেট্রেড ফর, হেট্রেড মানে হচ্ছে ঘৃণা। আমি বললাম আই হ্যাভ নো হেট্রেড ফর ইউ, আমার কাছে তোমার জন্য কোনো কি নেই, ঘৃণা নেই। তাহলে এই যে এই এনমিটি, ফ্রিডম, হেট্রেড, এই সবগুলোই কি নাউন, এবং এর পাশেগুলো সব প্রিপোজিশন। দেন ইনডিফারেন্স টু, ইনডিফারেন্স টু মানে উদাসীনতা। শি শোড ইনডিফারেন্স টু দ্য নিউ পলিসি, সে নতুন যে পলিসি হয়েছে সেটার প্রতি উদাসীনতা প্রকাশ করে। ইন্টারভিউ উইথ, আই হ্যাড অ্যান ইন্টারভিউ উইথ হিম, আমার একটা ইন্টারভিউ তার সঙ্গে ছিল। কি টু, দ্য কি টু সাকসেস, আমরা বলি না যে ফেইলার ইজ দ্য কি টু সাকসেস, যে ব্যর্থতাই হচ্ছে সফলতার চাবিকাঠি। দেন হচ্ছে ম্যাচ ফর, ম্যাচ ফর মানে কি, ম্যাচ ফর মানে হচ্ছে তোমার প্রতিযোগিতা, দেয়ার ইজ আ ম্যাচ ফর দি চ্যাম্পিয়নশিপ, প্রতিযোগিতা। অবিডিয়েন্স টু মানে হচ্ছে আনুগত্য, ধরো আই শোড অবিডিয়েন্স টু হিম, আমি তার প্রতি আনুগত্য প্রকাশ করলাম। পেশন ফর, পেশন ফর মানে হচ্ছে কোনো কিছুর প্রতি অতিরিক্ত ভালোবাসা, যেমন শি হ্যাজ আ পেশন ফর পেইন্টিং। দেন আছে প্রাইড ইন, প্রাইড মানে গর্ব, প্রাইড মানে গর্ব, তো হি টেক্স প্রাইড ইন হিজ ওয়ার্ক। দেন প্রিজুডিস এগেনস্ট, প্রিজুডিস মানে হচ্ছে কিছুটা তোমার খারাপ লাগা বা ডিসলাইকিং। সো প্রিজুডিস এগেনস্ট বলতে আমরা বুঝি পক্ষপাতিতা। উই শুড নট হ্যাভ প্রিজুডিস এগেনস্ট আদার্স, আমাদের কি করা উচিত না, অন্য কারোর সাথে পক্ষপাতিতা করা উচিত না। দেন আছে ভিকটিম টু, হি ওয়াজ আ ভিকটিম টু দ্য অ্যাক্সিডেন্ট। ইয়ার্নিং ফর, ইয়ার্নিং মানে হচ্ছে অনেক বেশিভাবে চাওয়া, সো ইয়ার্নিং ফর দিয়ে বোঝায় আকাঙ্ক্ষা বা চাওয়া। শি হ্যাজ আ স্ট্রং ইয়ার্নিং ফর অ্যাডভেঞ্চার, তার অ্যাডভেঞ্চার করার অনেক বেশি ইচ্ছা আছে, আকাঙ্ক্ষা আছে। জিল ফর, জিল ফর মানে উৎসাহ, আমি বললাম হি ওয়ার্কড উইথ গ্রেট জিল ফর দ্য প্রজেক্ট, সে অনেক বেশি উৎসাহ নিয়ে এই প্রজেক্টের জন্য কাজ করেছিল। দেন অ্যাডজেক্টিভ প্লাস প্রিপোজিশনও কিন্তু কাজ করে। সো আগে প্রথম আমরা পড়লাম ভার্ব প্লাস প্রিপোজিশন, দেন আমরা পড়লাম নাউন প্লাস প্রিপোজিশন, এখন আমরা দেখব অ্যাডজেক্টিভ প্লাস প্রিপোজিশন। অ্যাডজেক্টিভ প্লাস প্রিপোজিশন যদি খেয়াল করো,
অ্যাকসেপ্টেবল, অ্যাকিউজড, অ্যাংরি, অ্যানয়েড সবগুলোই কি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বলতে আমরা মেইনলি কী বুঝি বলো তো, যেটা দিয়ে কোনো কিছুর দোষ, গুণ, অবস্থা, কোয়ালিটি, কোয়ান্টিটি এগুলো বোঝায়। তাহলে দেখি আমরা অ্যাকসেপ্টেবল টু। অ্যাকসেপ্টেবল টু মানে হচ্ছে গ্রহণযোগ্য। হিজ বিহেভিয়ার ইজ অ্যাকসেপ্টেবল টু এভরিওয়ান, তার যে বিহেভিয়ার সেটা সবার কাছেই কি গ্রহণযোগ্য। দেন আছে অ্যাকিউজড অফ। অ্যাকিউজড অফ মানে হচ্ছে অভিযোগ করা। সাপোজ হি ওয়াজ অ্যাকিউজড অফ চিটিং, সে চিটিংয়ের জন্য অ্যাকিউজড হয়েছিল। দেন আছে অ্যাংরি উইথ। অ্যাংরি উইথ মানে রেগে থাকা, শি ইজ অ্যাংরি উইথ হার ফ্রেন্ড। দেন অ্যানয়েড উইথ। অ্যানয়েড উইথ মানে বিরক্ত হওয়া, আই এম অ্যানয়েড উইথ ইউ। দেন আছে ব্লাইন্ড টু। ব্লাইন্ড টু মানে হচ্ছে অজ্ঞাত থাকা। সাপোজ তুমি একটা জিনিস দেখেও দেখছো না, দ্যাট ইজ ব্লাইন্ড টু। তাহলে হি ইজ ব্লাইন্ড টু দ্য ট্রুথ, সে ট্রুথ কি করবে না, দেখবে না। ব্লেসড উইথ, উই আর ব্লেসড উইথ ন্যাচারাল রিসোর্সেস। তাহলে এই যে ব্লেসড উইথ মানে কি আশীর্বাদ প্রাপ্ত। কন্ট্রারি টু, কন্ট্রারি মানে হচ্ছে বিপরীত। তো আমি বললাম যে হিজ অ্যাকশনস ওয়ার কন্ট্রারি টু দ্য রুলস, তার কাজকর্ম রুলসের বিপরীতে। ডিফারেন্ট ফ্রম, দিস বুক ইজ ডিফারেন্ট ফ্রম দ্যাট ওয়ান, এই বইটা থেকে আলাদা। তাহলে ব্লাইন্ড, ব্লেসড, কন্ট্রারি, ডিফারেন্ট এই সবগুলোই কি অ্যাডজেক্টিভ। তার পাশে যেগুলো আছে এগুলো হচ্ছে প্রিপোজিশন। সো এই অ্যাডজেক্টিভ প্লাস প্রিপোজিশনগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট। দেন এলিজিবল ফর মানে উপযুক্ত, এক্সপার্ট ইন মানে দক্ষ, ফ্যামিলিয়ার উইথ মানে পরিচিত, গিফটেড উইথ মানে হচ্ছে প্রতিভাধারী। সাপোজ আমি বললাম আই এম গিফটেড উইথ, কি বলা যায়, আই এম গিফটেড উইথ নাইস হ্যান্ডরাইটিং, যেটা অ্যাকচুয়ালি একদমই না, আমার হ্যান্ডরাইটিং অতটা সুন্দর না, আমি জাস্ট বললাম যে আই এম গিফটেড উইথ নাইস হ্যান্ডরাইটিং। তার মানে কি আমাকে গড কি করেছে, গিফট দিয়েছে, এই যে গিফটেড উইথ। তাহলে এলিজিবল, এক্সপার্ট, ফ্যামিলিয়ার, গিফটেড এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। তার সঙ্গে আমরা প্রিপোজিশন অ্যাড করে কী করতে পারি, আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো পড়তে পারি। দেন আছে ইনডিসপেন্সেবল টু। ইনডিসপেন্সেবল মানে হচ্ছে অপরিহার্য। আমি বললাম ওয়াটার ইজ ইনডিসপেন্সেবল টু লাইফ, যে জীবনের জন্য পানি অপরিহার্য। ইনজুরিয়াস টু, ইনজুরিয়াস টু মানে ক্ষতিকর। আইডেন্টিক্যাল উইথ মানে হচ্ছে সেম, আইডেন্টিক্যাল টুইন বলা হয় না, আইডেন্টিক্যাল টুইন মানে হচ্ছে দুজন দেখতে সেম লাগে ওরকম। তার আছে জেলাস অফ। জেলাস অফ মানে ঈর্ষান্বিত বা জেলাস। লায়াবল ফর মানে দায়ী, লয়াল টু মানে অনুগত, পপুলার উইথ মানে জনপ্রিয়, রিলেভেন্ট টু মানে সম্পর্কিত। এবং লাস্টে আছে সুপেরিয়র টু। সুপেরিয়র টু মানে হচ্ছে বেটার বা শ্রেষ্ঠ। হিজ ওয়ার্ক ইজ সুপেরিয়র টু মাইন, মানে তার কাজ আমার থেকে ভালো। এখন আমাদের আজকের ক্লাস এখানে শেষ। আমরা আবারও একটু জাস্ট দেখে নিব যে আমাদের মাস্টার বুকটা আমরা কীভাবে পড়বো। আবার একটু মনে করে দিতে চাই, ক্লাসের শুরুতে বলেছিলাম, আবার বলবো যে মাস্টার বুকটা হচ্ছে আমরা ম্যাপ পদ্ধতিতে পড়বো। ফার্স্টে মাস্টার বা জিনিসগুলো বুঝবো, দেন এমসিকিউ সলভ করবো, দেন আমরা ক্রিয়েটিভ কোশ্চেন সলভ করবো। আচ্ছা, 10 নিয়ে বলা আছে 24/7 ডাউট সলভার। এবং আজকের ক্লাস নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে, আজকের ক্লাসটা একটু লেন্দি ছিল, বাট প্রিপোজিশন অ্যাকচুয়ালি ইজ আ লেন্দি প্রসেস টু লার্ন। প্রিপোজিশনগুলো আমাদের খুব ভালো মতো পড়তে হবে এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো স্পেশালি খুব ভালো মতো আমরা মুখস্থ করে ফেলবো। যেগুলো বুঝতে পারবো না ট্রাই করবো যে নিজের লাইফের সঙ্গে রিলেটেড কোনো একটা সেন্টেন্স সেখানে বানিয়ে লেখার জন্য, তাহলে কিন্তু ইনশাল্লাহ হয়ে যাবে। সো ইনশাল্লাহ আবার আরেকটা ক্লাসে দেখা হবে সবার সঙ্গে। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।